হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে। তো তোমাদের কদিন আগেই যে এইচএসের সেমিস্টার থ্রির ফিজিক্সের এক্সাম হলো, সেই এক্সামের ফিজিক্সের যে কোয়েশ্চেনগুলো আছে সেই কোয়েশ্চেনগুলো আমরা এখানে এক এক করে সলভ করব। তো প্রথম কোয়েশ্চেন দেখো, প্রথম কোয়েশ্চেন কি বলছে যে কোনো অঞ্চলে ক্রিয়াশীল, এখানে আমাদের প্রথম কোয়েশ্চেনে বার করতে হবে যে তড়িৎ ফ্লাক্স কত। তো প্রথম কোয়েশ্চেনটা কি বলছে যে কোনো অঞ্চলে ক্রিয়াশীল তড়িৎ ক্ষেত্র হলো এত ভোল্ট পার মিটার, ওই অঞ্চলে ওয়াইজেড তলে অবস্থিত 2 মিটার বাহু বিশিষ্ট বর্গাকার ক্ষেত্রের মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত। তো আমাদের এখানে ইলেকট্রিক ফিল্ডের যে ভ্যালুটা, সেই ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা আমাদের এখানে দেওয়া আছে। সেই ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু হচ্ছে 3 I ক্যাপ মাইনাস 4J ক্যাপ প্লাস 2K ক্যাপ। এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ডের যে ভ্যালুটা, সেই ভ্যালুটা দেওয়া আছে। তো আমাদের এখানে বার করতে হবে যে ওয়াইজেড তলে অবস্থিত একটা 2 মিটার বাহু বিশিষ্ট একটা বর্গাকার ক্ষেত্র আছে, সেই ক্ষেত্রের মধ্যে দিয়ে যে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স, সেই তড়িৎ ফ্লাক্সটা কত সেটা বার করতে হবে। তো আমাদের প্রথমে জানতে হবে তড়িৎ ফ্লাক্স আমরা কীভাবে বার করি। তড়িৎ ফ্লাক্স আমরা বার করি যে ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে যে ক্ষেত্র ভেক্টর আছে তার যে ডট প্রোডাক্ট করি, সেই ডট প্রোডাক্ট করলে যে ভ্যালু যেটা পাই সেটা হচ্ছে তোমাদের তড়িৎ ফ্লাক্স। তো আমাদের এখানে ই এর ভ্যালু দেওয়া আছে, আমাদের এবার বার করতে হবে যে এই ক্ষেত্র ভেক্টর, এই ক্ষেত্র ভেক্টরের ভ্যালুটা কত এবং ডিরেকশনটা কি। তো আমাদের এখানে দেখো বলে দেওয়া আছে যে ওয়াইজেড তলে অবস্থিত একটা 2 মিটার বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র। তো 2 মিটার বাহু বিশিষ্ট মাত্রে যদি 2 মিটার বর্গক্ষেত্রের প্রতিটা বাহু দৈর্ঘ্য যদি 2 মিটার হয়, তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে বাহু স্কোয়ার, তাহলে কত হবে 4 বর্গ সেমি। তো এবার আমাদের জানতে হবে, এটা হচ্ছে আমরা এর ভ্যালুটা পেয়ে গেলাম। তো এই ক্ষেত্র ভেক্টরে, তাহলে ক্ষেত্র ভেক্টরের ডিরেকশনে কী হবে, ক্ষেত্র ভেক্টরের ডিরেকশনে কী হবে দেখো, এখানে কোশ্চেনে বলা আছে যে ওয়াইজেড তলে অবস্থিত 2 মিটার বাহু বিশিষ্ট বর্গাকার ক্ষেত্রের মধ্যে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স। ওয়াইজেড তলে মানে ওয়াইজেড তলে আছে মানে সেটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর। এই কোশ্চেনগুলো আসছে, তোমরা অনেকে প্র্যাকটিস করেছো যে যেটা বলে দেওয়া নেই সেই ডিরেকশনটা হয়। এখানে ওয়াই আছে, জেড আছে, কোনটা বলে দেওয়া নেই, এক্সটা বলে দেওয়া নেই, তাহলে কোন ডিরেকশনটা হবে, এখানে এক্স অ্যাক্সিস বরাবর। ওয়াই জেড তলের যে ডিরেকশন, যে ক্ষেত্র ভেক্টরের যে ডিরেকশন, সেই ক্ষেত্র ভেক্টরের ডিরেকশনটা হবে এক্স অ্যাক্সিস বরাবর। তো এই যে তোমাদের ক্ষেত্র ভেক্টরের কত আসছে, ভ্যালুটা আসছে 4 এবং ডিরেকশনটা আসছে তোমার আই ক্যাপ বরাবর। তাহলে এখানে আমরা এবার ভ্যালুগুলো পুট করে যে তড়িৎ ফ্লাক্স, সেই তড়িৎ ফ্লাক্সের ভ্যালুটা আমরা পেয়ে যাব। তো ই ভেক্টরটা আমরা এখানে পুট করবো 3I ক্যাপ মাইনাস 4J ক্যাপ প্লাস 2K ক্যাপ। এর সঙ্গে আমরা ডট প্রোডাক্ট করব 4I ক্যাপ। তো এখান থেকে কত আসছে, আই ক্যাপ আর আই ক্যাপে শুধু আসবে 12। এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার, যে অতিক্রান্ত যে বর্গক্ষেত্রের প্রতি মধ্যে দিয়ে যে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স, সেই তড়িৎ ফ্লাক্সের ভ্যালুটা হবে তোমার 12 ভোল্ট মিটার। এটাই হচ্ছে তোমার তড়িৎ ক্ষেত্রের তড়িৎ ফ্লাক্সের ভ্যালুটা। ঠিক আছে, আশা করি বোঝা গেল। এর পরের কোশ্চেন দেখো, 2 নম্বর কোশ্চেনটা আমরা এখন করবো না, 2 নম্বর কোশ্চেনটা একবার শেষে করবো। তার আগে 3 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে, যে দুটি পরিবাহী এক্স এবং ওয়াই এর ধারকত্ব দেওয়া আছে 3C এবং সি। এই পরিবাহী এক্স এর কিউ আধান দেওয়া হলো, যা পরিবাহীটি ওয়াইয়ের সঙ্গে ভাগ করে নিল। ভাগ করার পরে মোট শক্তি এবং মোট প্রাথমিক শক্তির অনুপাত কত হবে সেটা আমাদের বার করতে হবে। তো আমাদের বলে দেওয়া আছে দুটো পরিবাহী আছে, একটা পরিবাহী হচ্ছে এক্স আর একটা পরিবাহী হচ্ছে তোমার ওয়াই। তো এক্স যে পরিবাহী, এক্স পরিবাহী ধারকত্ব আমাদের বলে দেওয়া আছে সেটা হচ্ছে 3C, এবং ওয়াই পরিবাহীর যে ধারকত্ব সেটা বলে দেওয়া হচ্ছে তোমার সি। আমাদের বার করতে হবে যে আমাদের প্রথমে যে এক্স পরিবাহীকে কিউ আধান দেওয়া হলো, ঠিক আছে, এক্স যে পরিবাহী, এই পরিবাহীকে প্রথমে ইনিশিয়ালি একটা আধান দেওয়া হলো, সেই আধানের ভ্যালুটা হচ্ছে কিউ। তো আমাদের প্রথমে বার করে নিতে হবে যে ইনিশিয়াল যে এনার্জি, প্রাথমিক যে এনার্জি, সেই প্রাথমিক শক্তিটা কত। প্রাথমিক শক্তিটা আমাদের প্রথমে আগে বার করতে হবে। তো প্রাথমিক শক্তিটা প্রথমে আমাদের কত আসছে, ইউ আই। প্রাথমিক শক্তি আসছে তোমার কিউ এক্স তোমার কিউ এক্স স্কোয়ার বাই 2CX। তো কিউ এক্স স্কোয়ার বাই CX এর ভ্যালু কত, 3C, কিউ এক্স স্কোয়ার বাই 6। এটা হচ্ছে প্রাথমিক অবস্থায় যে শক্তি, সেই শক্তির ভ্যালু। নেক্সট স্টেপে কী বলছে দেখো, যে পরিবাহীটিকে এক্স আধান দেওয়ার পরে আধানটি সেটি ওয়াই যে পরিবাহী তার সঙ্গে ভাগ করে নেওয়া হলো, এবং ভাগ করার পরে যে অন্তিম যে শক্তি আসলো তার সঙ্গে আমাদের অনুপাতটা বার করতে হবে। তো ইনিশিয়ালি এই এক্স পরিবাহীকে আমরা কিউ আধান দিয়েছি, এই কিউ আধান দেওয়ার পরে সেটা হচ্ছে ওয়াই পরিবাহীর সঙ্গে ভাগ করে নেয়। তো যদি
এক্স পরিবাহী এবং ওয়াই পরিবাহী এই কিউ আধানটাকে ভাগ করে নেয়, তাহলে আমরা লিখতে পারি যে কিউ এক্স প্লাস কিউ ওয়াই ইকুয়াল টু কিউ। এই কিউ আধানটা এই দুটো পরিবাহী সমান ভাগে ভাগ করে নিয়েছে। সমান ভাগে বলতে সমান ভাগে আমরা জানি না কেমন ভাগে ভাগ করেছে, সেটা আমরা দেখবো। কিন্তু কিউ আমরা ধরে নিয়েছি যে এই যে এক্স পরিবাহীটা কিউ এক্স পরিমাণ আধান নিয়েছে এবং যে ওয়াই পরিবাহীটা কিউ ওয়াই পরিমাণ আধান নিয়েছে, এবং এই দুটি আধানকে যোগ করলে প্রাথমিক যে আধান ছিল সেটা আমরা পাবো কিউ আধান। ঠিক আছে, এবং পরিবাহীটিকে যদি আমরা তার দিয়ে যুক্ত করে দিই তাহলে কি হবে, পরিবাহীটা হচ্ছে সেম পোটেনশিয়াল ডিফারেন্সে চলে আসবে। পরিবাহী দুটির মধ্যে কোনো বিভব পার্থক্য থাকবে না, পরিবাহী দুটি সেম বিভব প্রভেদে থাকবে। ঠিক আছে, সেম মানে কোনো বিভব প্রভেদ শূন্য হয়ে যাবে, ইকুইলিব্রিয়াম একটা পজিশনে চলে আসবে। সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, ভি এক্স ইকুয়াল টু ভি ওয়াই। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, আমরা কি জানি হচ্ছে কিউ ইকুয়াল টু সিবি। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, ভি ইকুয়াল টু কিউ বাই সি। তো এখান থেকে কী হবে, কিউ এক্স বাই সি এক্স ইকুয়াল টু কিউ ওয়াই বাই সি ওয়াই। তো আমরা সি এক্সের ভ্যালু জানি, সি ওয়াইয়ের ভ্যালু জানি, সেগুলো আমরা এখানে এক এক করে পুট করবো। তো সি এক্সের ভ্যালু হচ্ছে 3c, আর কিউ ওয়াই আর সি ওয়াইয়ের ভ্যালু হচ্ছে সি। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, এই সি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে কিউ এক্স ইকুয়াল টু 3 কিউ ওয়াই। এই একটা রিলেশন পেলাম। এখন এই রিলেশনটা আমরা এই ইকুয়েশনে পুট করব। ঠিক আছে, কিউ এক্স ইকুয়াল টু 3y আমরা এই ইকুয়েশনে পুট করব। তো এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, যে কিউ এক্স এর ভ্যালুটা পুট করছি, 3 কিউ ওয়াই ইকুয়াল টু কিউ ওয়াই ইকুয়াল টু কিউ। এখান থেকে আমরা কিউ ওয়াই এর ভ্যালু কত পাচ্ছি, কিউ বাই 4। এটা হচ্ছে কিউ ওয়াই এর ভ্যালু। একইভাবে আমরা কিউ ওয়াই এর ভ্যালুটা এখানে পুট করে কিউ এক্স এর ভ্যালুটা পেয়ে যাবো। ঠিকই, তো এখানে যদি আমরা পুট করি কিউ এক্স প্লাস কিউ বাই 4 ইকুয়াল টু কিউ, তো এখান থেকে কিউ এক্স এর ভ্যালু আসবে কিউ মাইনাস কিউ বাই 4, মানে 3 কিউ বাই 4। এটা হচ্ছে তোমার কিউ এক্স এর ভ্যালু। কিউ এক্স এর ভ্যালু কত আসছে, 3 কিউ বাই 4। কিউ ওয়াই এর ভ্যালু আসছে, কিউ ওয়াই এর যে ভ্যালু সেটা আসছে কিউ বাই 4। এবার আমরা সিম্পল কীভাবে তোমার যে ফাইনাল ওতে মানে মোট শক্তি টোটাল এনার্জি সেটা কীভাবে বার করবো, টোটাল এনার্জি আমরা ইউ ফাইনাল ধরে নিচ্ছি, সেটা আমরা কীভাবে কী লিখতে পারি, কিউ এক্স তার স্কোয়ার বাই 2 সি এক্স প্লাস কিউ ওয়াই তার স্কোয়ার বাই 2 সি ওয়াই। ঠিক আছে, আমরা এখানে সব ভ্যালু আমরা জেনে নিয়েছি। কিউ এক্স এর ভ্যালু হচ্ছে এই, কিউ ওয়াই এর ভ্যালু হচ্ছে এই, সি এক্স এর ভ্যালু আমরা জানি, আর সি ওয়াই এর ভ্যালুটা আমরা এখান থেকে পুট করবো। তো কিউ এক্স এর ভ্যালু কত আসছে, কিউ এক্স এর ভ্যালু আসছে তোমার 3 কিউ বাই 4 তার হোল স্কোয়ার বাই হচ্ছে 2 সি এক্স এর ভ্যালু হচ্ছে 3c প্লাস কিউ ওয়াই এর ভ্যালু হচ্ছে কিউ বাই 4 তার হোল স্কোয়ার বাই 2c। তো এখান থেকে কী কী আসছে, 9 কিউ স্কোয়ার 16 প্লাস 2 প্লাস 3c প্লাস এখান থেকে কিউ স্কোয়ার, এখান থেকেও 16 প্লাস 2, 16 ইন্টু 2 ইন্টু সি। তো এটা আমরা যদি ফুল ক্যালকুলেশন করি, ফুল ক্যালকুলেট করার পর এখান থেকে আসছে কিউ স্কোয়ার বাই 8c। এটা হচ্ছে তোমাদের যে টোটাল যে এনার্জি আধান ভাগ করে নেওয়ার পর, যে এক্স পরিবাহীটিতে যে আমরা কিউ আধান দিয়েছি সেটা ওয়াই পরিবাহীতে ভাগ করে নেওয়ার পর যে অন্তিম যে শক্তি আসছে, টোটাল শক্তি আসছে, সেই টোটাল শক্তি ভ্যালুটা আসছে কিউ স্কোয়ার বাই 8c। এবার আমাদের কোয়েশ্চেনে জিজ্ঞাসা করছে যে অন্তিম শক্তি বাই প্রাথমিক শক্তির যে অনুপাত, সেই অনুপাতটা কত হবে। তো অন্তিম শক্তি চাইছে অন্তিম শক্তি টোটাল শক্তি বাই যে প্রাথমিক শক্তি, তাদের যে অনুপাত সেটা আমাদের বার করছে। তো অন্তিম শক্তি কত আসছে, কিউ স্কোয়ার বাই 8c, আর প্রাথমিক শক্তি কত আসছে, প্রাথমিক শক্তি আসছিল আমাদের কিউ স্কোয়ার বাই, এটা সি হবে তোমার 6c। তো এই কিউ স্কোয়ার কেটে যাচ্ছে, সি কেটে যাচ্ছে, 6/8, এটাকে আমরা কি লিখতে পারি 3/4। এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার, 3:4। যে অন্তিম শক্তি
মোট শক্তি এবং প্রাথমিক শক্তির যে অনুপাত, সেই অনুপাতটা হচ্ছে 3:4। ঠিক আছে, পরের নম্বর কোয়েশ্চেন দেখো, 4 নম্বর কোয়েশ্চেন কি বলছে, চার নম্বর কোয়েশ্চেন যে এল দৈর্ঘ্য বিশিষ্ট ও এ প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহী দুই প্রান্তে ভি বিভব প্রভেদ প্রয়োগ করা হলো। ঠিক আছে, কি বলছে, এল দৈর্ঘ্য বিশিষ্ট এবং এ প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটা পরিবাহীর দুই প্রান্তে ভি বিভব প্রভেদ যোগ করা হলো, এবং যোগ করার ফলে কি কি হবে, এখানে বিবৃতি বলছে, কোন বিবৃতিটা সঠিক সেটা আমাদের দেখতে হবে। প্রথম বিবৃতি কি বলছে, বিভব প্রভেদ দ্বিগুণ করা হলে তড়িৎ প্রবাহ ঘনত্ব দ্বিগুণ হবে। দ্বিতীয় বিবৃতি বলছে বিভব প্রভেদ দ্বিগুণ করা হলে বিচলন বেগ অর্ধেক হবে। 3 নম্বর বিবৃতি বলছে প্রস্থচ্ছেদ দ্বিগুণ করা হলে তড়িৎ প্রবাহ ঘনত্ব কমে যাবে। তো আমাদের প্রথমে জানতে হবে যে এখানে কি কি বলছে। এখানে প্রথমে বলছে হচ্ছে তড়িৎ প্রবাহ, প্রথমে আমাদের জানতে হবে যে পরিবাহীটির দৈর্ঘ্য হচ্ছে এল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ। আমরা ধরে নিচ্ছি পরিবাহীটির রোধাঙ্ক হচ্ছে রো, তাহলে পরিবাহীর রোধটা কত হবে, রো ইন্টু এল বাই এ। এবং এখানে বলছে পরিবাহীর যে তড়িৎ প্রবাহ ঘনত্ব, সেই তড়িৎ প্রবাহ ঘনত্ব ভ্যালুটা কত হবে, জে ইকুয়াল টু আই বাই এ। তো আই আমরা কি আই ইকুয়াল টু কে জানি, কি জানি, ভি ইকুয়াল টু আই আর, তাহলে আই ইকুয়াল টু ভি বাই আর। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, ভি বাই এ আর। তো এখানে আমরা এবারে এই আর এর ভ্যালু পুট করবো। তো আর এর ভ্যালু পুট করলে কি আসছে, এ থাকছে রো এল বাই এ। তো এই এ আর এই এ ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আমরা কি আসছে, ভি ইকুয়াল টু রো ইন্টু এল ইকুয়াল টু জে। এটাই হচ্ছে তোমাদের হচ্ছে যে তড়িৎ প্রবাহ ঘনত্ব, তার ভ্যালু এটা আসছে। আর যে আর একটা কি বলেছে যে বিচলন বেগকে আমরা কি লিখতে পারি, ভিডি ইকুয়াল টু জে বাই এন ই। তো জে এর ভ্যালু আমরা কত পেয়েছি, জে এর ভ্যালু বা তড়িৎ প্রবাহ ঘনত্ব ভ্যালু আমরা পেয়েছি ভি বাই রো ইন্টু এল, এখানে একটা এনই থেকে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে তো ভিডি হচ্ছে বিচলন বেগ, এর ভ্যালুটা এই পেয়েছি। আর যে তড়িৎ প্রবাহ ঘনত্ব তার যে ভ্যালু, সেই ভ্যালুটা আমরা এই পেলাম। তো এবার আমাদের যে বিবৃতিগুলো আছে, সেই বিবৃতিগুলোতে কী কী বলছে আমরা এক এক করে দেখি। যে প্রথম বিবৃতিতে বলছে যে 1 নম্বর বিবৃতিতে বলছে বিভব প্রভেদ দ্বিগুণ করা হলে তড়িৎ প্রবাহ ঘনত্ব দ্বিগুণ হবে। তো এখানে দেখো যে তো বিভব প্রভেদের সঙ্গে যে তড়িৎ প্রবাহ ঘনত্ব তার রিলেশনটা কি, তার রিলেশনটা দেখো সমানুপাতিক, ভি ভ্যারিজাস জি আসছে, উপরে ভি উপরে জে, ভির সঙ্গে যে তড়িৎ প্রবাহ ঘনত্ব তার যে রিলেশন, সেই রিলেশনটা আসছে সমানুপাতিক। তো আমরা এখানে কি বলতে পারি, যে ভি যতটা পরিবর্তন হবে তড়িৎ প্রবাহ ঘনত্ব ঠিক ততটাই পরিবর্তন হবে। তো আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি যে বিভব প্রভেদ যদি দ্বিগুণ করা হয়, তাহলে তড়িৎ প্রবাহ যে ঘনত্ব সেটা নিশ্চয়ই দ্বিগুণই হবে। তাহলে যে প্রথম যে বিবৃতিটা বলছে, বিবৃতি নম্বর 1, সেই বিবৃতিটা সঠিক। ঠিক আছে, সেকেন্ড বিবৃতিটা কি বলছে, বিভব প্রভেদ দ্বিগুণ করা হলে বিচলন বেগ অর্ধেক হয়ে যাবে। তো বিভব প্রভেদের সঙ্গে বিচলন বেগের সম্পর্ক কি, এটাও দেখো যে ভিডি ইকুয়াল টু ভি বাই রো এল এন, ভিডি উপরে ভি, এটাও দেখা যায় সমানুপাতিক সম্পর্কতে আছে, ইজ ভ্যারিজাস টু ভিডি, ভিডি ইজ ভ্যারিজাস টু ভি। এটা হচ্ছে বিচলন বেগের সঙ্গে যে বিভব প্রভেদ তার রিলেশনটা দেখো, এটাও হচ্ছে সমানুপাতিক। তাহলে কি হবে, এখানে কি বলছে যে বিভব প্রভেদ যদি দ্বিগুণ করা হয়, বিচলন বেগও নিশ্চয়ই দ্বিগুণই হবে। এখানে বলছে অর্ধেক হয়ে যাবে, তাহলে এটা কি, এই বিবৃতিটা আসলে তাহলে ভুল। ঠিক আছে, এবার 3 নম্বর বিবৃতি কি বলছে, যে প্রস্থচ্ছেদ দ্বিগুণ করা হলে তড়িৎ প্রবাহ ঘনত্ব কমে যাবে। তড়িৎ প্রবাহ ঘনত্ব কোথায় চলে গেছে, তড়িৎ প্রবাহ ঘনত্বের সাথে দেখো যে প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল, তার উপর তড়িৎ প্রবাহ ঘনত্ব আদৌ নির্ভর করছে না। এখানে কি আসছে, ভি বাই রো এল, দৈর্ঘ্যের সঙ্গে নির্ভর করছে, কিন্তু যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তার সঙ্গে তড়িৎ প্রবাহ ঘনত্ব কোনোভাবে নির্ভর করছে না। তো আমরা এখান থেকে কি বলতে পারি যে এই বিবৃতিটা ভুল। এখানে কি বলছিল যে প্রস্থচ্ছেদ দ্বিগুণ করা হলে তড়িৎ প্রবাহ ঘনত্ব কমে যাবে, কিন্তু বাস্তবে যে প্রস্থচ্ছেদের উপর নির্ভরই করা হচ্ছে না, প্রস্থচ্ছেদ যাই করা হোক না কেন তড়িৎ প্রবাহ ঘনত্ব সেম থাকবে। তো এই বিবৃতিটাও ভুল। তাহলে এখানে কি হচ্ছে, কেবলমাত্র যে বিবৃতি 1, প্রথম বিবৃতি, এটাই হচ্ছে সঠিক। ঠিক আছে, বোঝা গেল আশা করি। তো এবার পরের কোশ্চেন যাই, 5 নম্বর কোশ্চেন। পাঁচ নম্বর কোয়েশ্চেন কি বলছে দেখো, যে ধরা যাক এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি তারের রোধ হচ্ছে আর, এল দৈর্ঘ্য বিশিষ্ট একটা তারের রোধ বলে দিয়েছে, এবং তারটিকে ততক্ষণ টানা হলো যতক্ষণ না তারটির দৈর্ঘ্য পূর্বের x গুণ হয়, তাহলে তারটির রোধ কত হবে। তো আমরা
প্রাথমিক অবস্থায় ধরে নিয়েছি তারটির দৈর্ঘ্য ছিল এল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ছিল এ এবং তারটির রোধাঙ্ক ছিল রো। তাহলে তারটির রোধ কত হবে? তারটির রোধ হবে রো ইন্টু এল বাই এ। এটা হচ্ছে প্রাথমিক অবস্থায় তারটির যে রোধ। এবং অন্তিম অবস্থায় আমরা ধরে নিচ্ছি তারটির, এখানে বলে দিয়েছে যে অন্তিম অবস্থায় তারটির রোধ প্রাথমিক যে তারটির কতটা টানা হলো, প্রাথমিক যে দৈর্ঘ্য ছিল তার এক্স গুণ, তাহলে অন্তিম যে দৈর্ঘ্য তার দৈর্ঘ্য কত হবে? এল ইন্টু এক্স। ঠিক আছে, আর রোধাঙ্ক সেম থাকছে। তো আমাদের এখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কেমন পরিবর্তন হলো প্রথমে আমরা সেটা দেখে নিতে হবে। একটা তারটি আমরা ধরে টানছি, নিশ্চয়ই তারটি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের পরিবর্তন হবে। সেম তার, আমরা অন্য কোনো তার টানছি না। ধরো এটা একটা তার ছিল, এই তার প্রথম দৈর্ঘ্য ছিল এল, মার্কারটা, এই মার্কারটা আমরা টেনে এক্স গুণ করছি, এল ইন্টু এক্স হচ্ছে তারটির দৈর্ঘ্য এবং তারটি এই টানার ফলে নিশ্চয়ই এর যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তার নিশ্চয়ই কোনো একটা পরিবর্তন হবে। সেই পরিবর্তনটা কত হবে সেটা আমাদের বার করতে হবে। তো আমরা ধরে নিচ্ছি যে প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল অন্তিম অবস্থায় সেটা হচ্ছে এ প্রাইম। এবার একটা জিনিস ভালো করে দেখো যে আমরা সেম তারটাকে টেনে লম্বা করছি, সেজন্য তারটির যে টোটাল যে আয়তন, সে আয়তনের কোনো পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে, একটা তারের যে একটা তার, সেই তারটাকে আমরা টেনে লম্বা করছি, সেহেতু ওই তারের আয়তনের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? তারটির প্রাথমিক অবস্থায় যে আয়তন ছিল ইকুয়াল টু তারটির অন্তিম অবস্থায় আয়তন, এবং এখন তারটির প্রাথমিক অবস্থায় আয়তন কত সেটা হচ্ছে তারটির যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তার সঙ্গে যদি আমরা দৈর্ঘ্য দিয়ে গুণ করি সেটা হচ্ছে আয়তন। তাহলে এটা আমরা কি লিখতে পারি? এ প্রাইম এল প্রাইম, এই এ ইন্টু এল, এ প্রাইম এল প্রাইমের ভ্যালু কত? এল ইন্টু এক্স। তাহলে এল কেটে যাচ্ছে, তাহলে আমরা কি লিখতে পারি? এ প্রাইম ইকুয়াল টু এ বাই এক্স। এটা হচ্ছে অন্তিম অবস্থায় তারটির যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটা হচ্ছে এ বাই এক্স। প্রাথমিক অবস্থার হাফ, মানে হাফ নয়, প্রাথমিক অবস্থার 1/x। তো এবার অন্তিম অবস্থায় আর প্রাইম ইমের যে রোধ, সে রোধের ভ্যালু কত হবে? রো ইন্টু এল প্রাইম বাই এ প্রাইম। রো ইন্টু এল প্রাইমের ভ্যালু কত? এল ইন্টু এক্স। এ প্রাইমের ভ্যালু কত? এ বাই এক্স। তাহলে এই এক্সটা উপর উঠে গেলে কি হবে? রো এল বাই এ এক্স 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 স্কোয়ার। আর রো এল বাই এ মানে কি? রো এল বাই এ মানে হচ্ছে প্রাথমিক অবস্থায় তাকে যে রোধ ছিল সেই রোধ, সেটা হচ্ছে আর। তাহলে এটা কত হচ্ছে? আর এক্স স্কোয়ার। তাহলে আমাদের অ্যান্সার কত আসছে? আর এক্স স্কোয়ার। তাহলে এখানে কত নম্বর অপশন আছে? 1 নম্বর অপশন, যে এক্স স্কোয়ার আর। তারটির অন্তিম অবস্থায় রোধ কত হচ্ছে? এক্স স্কোয়ার আর বা আর এক্স স্কোয়ার। ঠিক আছে, বোঝা গেল তো? সোজা ছিল। এরপরে কোয়েশ্চেন দেখো কি হচ্ছে, এটা একবার ভালো করে দেখে নাও। 6 নম্বর কোয়েশ্চেন কি বলছে যে অ্যাম্পিয়ারের বর্তনী সূত্র অনুযায়ী একটি আদর্শ সলিনয়েডের অক্ষে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বি এবং ব্যাসার্ধ আর হলে কি হবে? একটা জিনিস লক্ষ্য করো, একটা আদর্শ সলিনয়েডের ক্ষেত্রে যে চৌম্বক ক্ষেত্র, সেই চৌম্বক ক্ষেত্রটা কত হয়? একটি আদর্শ সলিনয়েডের ক্ষেত্রে বি ইকুয়াল টু মিউ নট এন আই। এটা হচ্ছে আদর্শ চৌম্বক ক্ষেত্রের, আদর্শ সলিনয়েডের ক্ষেত্রে যে চৌম্বক ক্ষেত্র, সেই চৌম্বক ক্ষেত্রের ভ্যালুটা এখানে দেখো, এখানে যে ব্যাসার্ধর কোনো ব্যাসার্ধ বলে কোনো কোয়ান্টিটি নেই। তাহলে আসলে আমরা কি দেখতে পাচ্ছি যে সলিনয়েডের, আদর্শ সলিনয়েডের ক্ষেত্রে যে চৌম্বক ক্ষেত্র, সেটা সলিনয়েডের ব্যাসার্ধের উপর নির্ভর আদৌ করে না। ঠিক আছে, তাহলে এখানে কোন অপশনটা হবে? এখানে অপশন ডি, যে বি এবং আর পরস্পর নিরপেক্ষ। বোঝা গেল তো যে এটা হচ্ছে সলিনয়েডের যে চৌম্বক ক্ষেত্র তার এক্সপ্রেশন। আশা করি বোঝা গেল। 7 নম্বর কোয়েশ্চেন দেখো। 7 নম্বর কোয়েশ্চেন কি বলছে? একটি ভোল্টমিটারের রোধ দেওয়া আছে 300 ওহম। যন্ত্রটিতে 150 ওহম ভোল্ট সর্বোচ্চ বিভব পার্থক্য পরিমাপ করতে পারে। একটা ভোল্টমিটারের রোধ হচ্ছে 300 ওহম এবং যন্ত্রটি 150 ভোল্ট সর্বোচ্চ বিভব প্রভেদ নির্ণয় করতে পারে। যন্ত্রটিতে 8 অ্যাম্পিয়ার পর্যন্ত প্রবাহ মাত্রা মাপার উপযুক্ত অ্যামিটারে পরিণত করতে যে রোধ যুক্ত করতে হবে তা হলো। তো আমাদের এখানে প্রথমে জানতে হবে একটা ভোল্টমিটারকে আমরা কিভাবে একটা অ্যামিটারে পরিণত করি। একটা ভোল্টমিটারকে আমরা কিভাবে অ্যামিটারে পরিণত করি? একটা ভোল্টমিটারের সাথে যদি আমরা সমান্তরাল সমবায় একটা নিম্নমানের রোধ, সেটাকে আমরা শান্ট বলি, সেই শান্ট যদি আমরা সমান্তরাল সমবায়ে যুক্ত করি তাহলে আমরা ভোল্টমিটারকে অ্যামিটারে পরিণত করতে পারি। ঠিক আছে, একটা ভোল্টমিটারের সমান্তরালে একটা নিম্নমানের রোধ বা শান্ট, সেই নিম্নমানের রোধকে আমরা বলি শান্ট, সেটাকে যদি আমরা যুক্ত করি তাহলে আমরা ভোল্টমিটারকে অ্যামিটারে
পরিণত করতে পারি। তো আমাদের এখানে ওই যে শান্টের যে রোধ, সেই রোধের ভ্যালুটা আমাদের এখানে বার করতে হবে, ঠিক আছে। তো কীভাবে বার করতে হবে চলো দেখি। তো আমরা এখানে প্রথমে বার করব যে ভোল্ট মিটারের ভিতরে দিয়ে প্রাথমিক অবস্থায় মানে শান্ট যুক্ত করার আগে কতটা কারেন্ট যাচ্ছে, ঠিক আছে। শান্ট যুক্ত করার আগে ভোল্ট মিটারের ভিতর দিয়ে ঠিক কতটা কারেন্ট যাচ্ছে সেটা আমরা বার করব। সে আই ভি আমরা কি লিখতে পারি, ভি বাই আর। তো ভোল্ট মিটারের যে রেজিস্ট্যান্স, ভোল্ট মিটারের যে সর্বোচ্চ যে বিভব প্রভেদ সেটা মাপতে পারে 150 ভোল্ট। মানে এই অবস্থায় যে ভোল্ট মিটারের যে কাটা সেটা সর্বোচ্চ বিক্ষিপ্ত হবে, ঠিক আছে, সর্বোচ্চ বিক্ষিপ্ত হবে এই অবস্থায়। তো সেই অবস্থায় যে যতটা কারেন্টে যায় সেই কারেন্টের ভ্যালুটা আমরা এখান থেকে বার করছি। তো এখানে যে রেজিস্ট্যান্স দেওয়া আছে 150 ওহম, এবং আর এর ভ্যালু কত হচ্ছে, আর এর ভ্যালু হচ্ছে 150 ভোল্ট 300 ওহম। তো এখান থেকে আমরা পাচ্ছি 0.5 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে তোমার এই এতটা কারেন্ট প্রবাহিত হলে যে ভোল্ট মিটারের যে কাঁটাটা আছে সেটা সর্বোচ্চ নিক্ষিপ্ত হবে। এবার আমাদের জানবো যে আমরা শান্ট যা যুক্ত করছি সেই 8 অ্যাম্পিয়ার কারেন্টে যেতে গেলে মোট, তো এখানে দেখো এখান থেকে আমাদের মোট কতটা, এখানে কোশ্চেন কি বলছে দেখো, যে যন্ত্রটিতে 8 অ্যাম্পিয়ার পর্যন্ত প্রবাহ মাত্রা যাবে, উপযুক্ত অ্যামিটারে পরিণত করতে হবে, 8 অ্যাম্পিয়ার কারেন্ট মাত্রা যাবে। তো তাহলে যদি আমরা ভোল্ট মিটারের মধ্যে দিয়ে যদি 0.5 অ্যাম্পিয়ার কারেন্ট চলে যায়, তাহলে ওই বাকি ওই শান্টের যে ভিতর দিয়ে কতটা কারেন্ট যাবে সেটা আমাদের বার করতে হবে। সেটা আমরা কীভাবে বার করি, আই এক্স ইকুয়াল টু যে তোমার আই ম্যাক্স মাইনাস আই ভি। তো আই ম্যাক্সের ভ্যালু সর্বোচ্চ কতটা কারেন্ট যেতে পারবে, সর্বোচ্চ কারেন্ট যেতে পারবে 8 অ্যাম্পিয়ার, মাইনাস এখানে আর ভোল্ট মিটারের ভিতর দিয়ে কতটা কারেন্ট চলে যাচ্ছে, ভোল্ট মিটারের মধ্যে দিয়ে মানে ওই উপরের যে পরিবাহীর ভিতর দিয়ে কতটা কারেন্ট চলে যাচ্ছে সেটা হচ্ছে তোমার 0.5 অ্যাম্পিয়ার। তো শান্টের ভিতর দিয়ে কতটা কারেন্ট যাচ্ছে, শান্টের ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে তোমার 7.5 অ্যাম্পিয়ার। এতটা কারেন্ট তোমার শান্টের ভিতর দিয়ে যাচ্ছে, ঠিক আছে, বোঝা গেল। তো এবারে আমাদের বার করতে হবে ওই শান্টের যে রেজিস্ট্যান্স সেটা করতে হবে। এবার একটা জিনিস লক্ষ্য করো যে ভোল্ট মিটারের সঙ্গে শান্টটা আমরা সমান্তরাল সময়ে যুক্ত করছি। তাহলে সমান্তরাল সময়ে যুক্ত করার একটা বৈশিষ্ট্য কি, সমান্তরাল সময়ে যদি আমরা যুক্ত করি তাহলে সবসময় যে দুই প্রান্তের যে ভোল্টেজ, সেই ভোল্টেজটা অলওয়েজ সমান হয়। কী হয়, দুই প্রান্তের ভোল্টেজটা সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে দুই প্রান্তের যে ভোল্টেজ সেই ভোল্টেজ ডিফারেন্সটা অলওয়েজ সেম থাকে। তো আমরা এখান থেকে কী লিখতে পারি, ভোল্ট মিটারের অ্যাক্রসে যে ভোল্টেজ ডিফারেন্স ইকুয়াল টু যে শান্টের অ্যাক্রসে যে ভোল্টেজ ডিফারেন্স, সেই দুটো ইকুয়াল হবে। তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি, আই ভি ইন্টু মানে ভি ইকুয়াল টু আইআর, আই ভি ইকুয়াল টু আইএস ইন্টু ভিএস। আমাদের এখান থেকে এই ভিএস এর ভালোটা বার করতে হবে। ভিএস বলতে কি, ওই শান্টের ভি ইকুয়াল টু ভিএস এটা হচ্ছে আরএস, এই শান্টের যে রেজিস্ট্যান্স সেই রেজিস্ট্যান্সটা আমরা এখান থেকে বার করবো। তো আই ভি আমরা কত বার করেছি, আই ভি ইকুয়াল টু 0.5, আর ভি আমরা কত, আর ভি হচ্ছে তোমার এটা হচ্ছে আর ভি হচ্ছে 300 ইকুয়াল টু আইএস হচ্ছে 7.5 ইন্টু আরএস। এই আরএস এর ভ্যালু আমরা বার করবো। তো এখান থেকে আরএস ইকুয়াল টু কত আসছে, আরএস ইকুয়াল টু আসছে 0.5 ইন্টু 300 বাই 7.5, এটা হবে তোমার 20 ওহম, ঠিক আছে, এটা হচ্ছে 20 ওহম। তাহলে আমরা কি বলতে পারি যে 20 ওহমের একটা রেজিস্ট্যান্স, সেটা হচ্ছে আমরা সমান্তরাল সমবায়ে যুক্ত করব। এই সমান্তরাল সমবায়ে যুক্ত করলে ওই ভোল্ট মিটারটা আমাদের অ্যামিটারে পরিণত হয়ে যাচ্ছে, ঠিক আছে। একটা 20 ওহমের রোধ, সেটা আমরা ভোল্ট মিটারের সঙ্গে সমান্তরাল সমবায়ে যুক্ত করব, সেটা যুক্ত করলেই আমাদের ভোল্ট মিটারটা অ্যামিটারে পরিণত হয়ে যাচ্ছে। আশা করি বোঝা গেল। এবার পরের কোয়েশ্চেন দেখো, 8 নম্বর কোয়েশ্চেন। 8 নম্বর কোয়েশ্চেনটা আমি করিয়েছি যে তোমাদের যে আগের যে ভিডিওতে এই কোয়েশ্চেনটা আছে। যে এই কোয়েশ্চেনটা কী বলছে দেখো, যে একটা অর্ধবৃত্ত আছে, যে এই অর্ধবৃত্তের কেন্দ্রে আমার যে চৌম্বক ক্ষেত্র, সেই চৌম্বক ক্ষেত্রের ভ্যালুটা আমাদের বার করতে হবে। ব্যাসার্ধ দেওয়া আছে এ, এটা হচ্ছে তোমার কারেন্ট যাচ্ছে আই। তো আমরা প্রথমে একটা বৃত্তের ক্ষেত্রে কি জানি, একটা বৃত্তের ক্ষেত্রে যে চৌম্বক, একটা বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে যে চৌম্বক ক্ষেত্র, সেই চৌম্বক ক্ষেত্রের ভ্যালুটা কী হয়, এটা বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে মিউ নট আই বাই 2a, এটা হচ্ছে একটা
সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রে যে বৃত্তের কেন্দ্রের যে চৌম্বক ক্ষেত্র তার ভ্যালু হচ্ছে এইটা। তো আমাদের এখানে চাইছে যে অর্ধবৃত্ত, এটা কি, এটা হচ্ছে একটা অর্ধবৃত্ত। তাহলে অর্ধবৃত্ত যেহেতু এটাকে আমরা 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমাদের ভ্যালুটা কত আসছে, μ0I/4A। এটাই হচ্ছে অর্ধবৃত্তের কেন্দ্রে যে চৌম্বক ক্ষেত্র, সেই চৌম্বক ক্ষেত্রের ভ্যালুটা। আচ্ছা, এখানে ডিরেকশনটা কীভাবে বলো দিন কোয়েশ্চেনে, যদিও তোমাদের ডিরেকশনটা চাইনি। ডিরেকশনটা আমরা কি বৃত্তাকার পরিবাহীর ক্ষেত্রে কি জানি, বৃত্তাকার পরিবাহীর ক্ষেত্রে যেদিকে কারেন্টটা যায়, এদিকে কারেন্ট যাচ্ছে, তাহলে বাকি যে এই আঙুলগুলো যেদিক বরাবর আমাদের ডিরেকশনটা যেদিক বরাবর যাবে সেটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন। তো এদিক বরাবর গেলে কারেন্টের ডিরেকশনটা কী হচ্ছে, এই বোর্ড থেকে উল্লম্ব বরাবর বাইরের দিকে আসছে। ঠিক আছে, কারেন্টের ডিরেকশন না, সরি, চৌম্বক ক্ষেত্রের যে ডিরেকশন সেটা কী হচ্ছে, এই বোর্ড থেকে উল্লম্বভাবে বাইরের দিকে আসে। সেটাকে আমরা কীভাবে ডিনোট করি, সেটাকে আমরা এই একটা ডট বলে ডিনোট করি। ডট মানে কি, উল্লম্বভাবে বাইরের দিকে, আর ক্রস মানে কি, উল্লম্বভাবে ভিতরের দিকে। এখানে যেহেতু উল্লম্বভাবে বাইরের দিকে আসছে, তাহলে আমরা এই ডট লিখছি। তাহলে চৌম্বক ক্ষেত্রের ভ্যালুটা কত আসছে, μ0I/4A, এবং ডিরেকশনটা হচ্ছে উল্লম্বভাবে বাইরের দিকে। ঠিক আছে, 9 নম্বর কোয়েশ্চেন দেখো। 9 নম্বর কোয়েশ্চেন কি বলছে, কোন একটি স্থানে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের উল্লম্ব উপাংশ অনুভূমিক উপাংশের দ্বিগুণ হয়। ঠিক আছে, ভার্টিক্যাল কম্পোনেন্ট সেটা দ্বিগুণ হয় হরিজন্টাল কম্পোনেন্টের থেকে। তো আমাদের এখানে বার করতে হবে যে ওই স্থানে যে বিনতি কোণ থিটা হলে ট্যান থিটার মান কত হবে, বিনতি কোণ থিটা হলে ট্যান থিটার মান কত হবে। তো আমরা একটা রিলেশন জানি, ট্যান থিটা ইকুয়াল টু V/H। ভিটা হচ্ছে তোমাদের কি, ভার্টিক্যাল কম্পোনেন্ট, মানে হচ্ছে উল্লম্ব কম্পোনেন্ট, উল্লম্ব উপাংশ, আর এইচটা কি, হরিজন্টাল কম্পোনেন্ট বা অনুভূমিক উপাংশ। তো আমাদের কোয়েশ্চেনে বলছে যে উল্লম্ব উপাংশটা অনুভূমিক উপাংশের দ্বিগুণ। তাহলে আমরা কি লিখতে পারি, 2H/H। এই নিচের এইচটা কি, এটা হচ্ছে অনুভূমিক উপাংশ, এবং আমাদের বলছে যে ভার্টিক্যাল উপাংশটা উল্লম্ব উপাংশটা অনুভূমিক উপাংশের দ্বিগুণ। তাহলে এখানে আমরা এইচ আর এইচ কেটে আসে, তাহলে আমরা কি লিখতে পারি, ট্যান থিটা ইকুয়াল টু 2। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। ঠিক আছে, তো পরের কোয়েশ্চেন দেখো, 10 নম্বর কোয়েশ্চেন কি বলছে যে 1 মিটার বাহু এবং 1 ওহম রোধ বিশিষ্ট একটি বর্গাকার, ঠিক আছে, একটি বর্গাকার কুণ্ডলীকে 0.5 টেসলা চৌম্বক ক্ষেত্রে রাখা আছে। যদি কুণ্ডলীটির তল চৌম্বক ক্ষেত্রের অভিমুখের সঙ্গে লম্ব হয়, কুণ্ডলীটির তল যে চৌম্বক ক্ষেত্রের যে অভিমুখ তার সঙ্গে লম্ব হয়, তাহলে কুণ্ডলীর মধ্যে দিয়ে চৌম্বক প্রবাহ কত হবে। ঠিক আছে, কুণ্ডলীর মধ্যে দিয়ে চৌম্বক প্রবাহ কত হবে। তো আমরা চৌম্বক প্রবাহ কীভাবে বার করবো, আমরা চৌম্বক প্রবাহ বার করবো ফাই ইকুয়াল টু BA cos থিটা। আমাদের এখানে বি এর ভ্যালু দেওয়া আছে, এর ভ্যালু বার করতে হবে, এবং cos থিটার ভ্যালু বার করতে হবে। থিটাটা কি, থিটাটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র, এবং যে বর্গাকার আর পরিবাহীটি রাখা আছে তার যে ক্ষেত্র ভেক্টর, তাদের যে মধ্যবর্তী অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটাই হচ্ছে থিটা। তো এখানে কি বলছে দেখো, এখানে বলছে যে চৌম্বক যে প্রবাহ, চৌম্বক ক্ষেত্রের যে ডিরেকশন, চৌম্বক ক্ষেত্রের অভিমুখের সঙ্গে সেই বর্গাকার কুণ্ডলীর যে তল সেটা লম্বভাবে আছে। তো আমরা ধরে নিচ্ছি যে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন এই দিক বরাবর আছে, এই বরাবর। তো চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন এই দিক বরাবর থাকলে বলছে যে বর্গাকার যে কুণ্ডলীটা চৌম্বক ক্ষেত্রের অভিমুখের সঙ্গে লম্বভাবে আছে। তো চৌম্বক ক্ষেত্রটা নিশ্চয়ই তাহলে এইভাবে, এই বর্গাকার কুণ্ডলীটি নিশ্চয়ই এইভাবে আছে, এবং যে বর্গাকার কুণ্ডলীর তলটা এই। ঠিক আছে, এইটা হচ্ছে বর্গাকার কুণ্ডলীর তল। বর্গাকার কুণ্ডলীর তল যদি পেয়ে যায়, তাহলে এই ক্ষেত্র ভেক্টরের বর্গাকার কুণ্ডলীর যে ক্ষেত্র ভেক্টর, সেই ক্ষেত্র ভেক্টরের একটা বর্গাকার হবে। হ্যাঁ, এটা হচ্ছে বর্গাকার। এই বর্গাকার কুণ্ডলীর যে ক্ষেত্র ভেক্টর, এই ক্ষেত্র ভেক্টরের যে ডিরেকশন, সেই ডিরেকশনটা কি হয়, ক্ষেত্র ভেক্টরের ডিরেকশন সবসময় কি হয়, উল্লম্বভাবে উপরের দিকে হয়। তো ক্ষেত্র ভেক্টরের ডিরেকশনটা নিশ্চয়ই এই দিক বরাবর হবে। ঠিক আছে, ক্ষেত্র ভেক্টরের ডিরেকশনটা আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, যে চৌম্বক ক্ষেত্রের যে ডিরেকশন এবং ক্ষেত্র ভেক্টরের যে ডিরেকশন তারা পরস্পর সমান্তরাল। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, আমরা এখান থেকে পাচ্ছি যে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। ঠিক আছে, যেহেতু চৌম্বক ক্ষেত্রের যে ডিরেকশন এবং যে ক্ষেত্র ভেক্টর, এই যে ক্ষেত্র ভেক্টর তার যে ডিরেকশন তারা পরস্পর সমান্তরাল, যেহেতু সমান্তরাল তাহলে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। এবার আমাদের বি এর ভ্যালু দেওয়া আছে, তাহলে এর ভ্যালু কত আছে। এবার আমাদের দেখো কোয়েশ্চেনে গিভেন আছে যে বর্গাকার কুণ্ডলীর প্রতিটা বাহুর দৈর্ঘ্য 1 মিটার। তাহলে যদি 1 মিটার হয়, তাহলে আমাদের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফল কত হবে, 1 × 1 মিটার। তাহলে 1 × 1 মিটার স্কয়ার বর্গ মিটার, তাহলে হচ্ছে 1 বর্গ মিটার। এটা হচ্ছে তোমার ক্ষেত্রফলের ভ্যালু। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, বি এর ভ্যালু কত দেওয়া আছে, বি এর ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে 0.5, আর এ হচ্ছে এখান থেকে আমরা কোন পাচ্ছি 1, আর
কস জিরো হচ্ছে, জানি আমরা কস জিরো হচ্ছে 1 হয়, আর এত ওয়েবার। তো এখান থেকে আমরা পাচ্ছি 0.5 ওয়েবার। এটাই হচ্ছে তোমার যে চৌম্বক প্রবাহ, সেই চৌম্বক প্রবাহের ভ্যালু। ঠিক আছে, বোঝা গেল কতটা চৌম্বক প্রবাহ যাচ্ছে, এটা হচ্ছে চৌম্বক প্রবাহের ভ্যালু। এবার 11 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলছে। যে কোনো তিরস্ চৌম্বক পদার্থের ক্ষেত্রে কোনটি সঠিক? তিরস্ চুম্বক পদার্থের ক্ষেত্রে কোনটা সঠিক? আমাদের তিরস্ চুম্বক পদার্থের ক্ষেত্রে কোনটা সঠিক হয়? তিরস্ চুম্বক পদার্থের ক্ষেত্রে হয় তোমার বি ইজ লেস দেন, চৌম্বক ক্ষেত্রের থেকে চৌম্বক প্রাবল্য বেশি হয়। ঠিক আছে, যে এটা হচ্ছে সঠিক, যে তিরস্ চুম্বকীয় পদার্থের ক্ষেত্রে এটা হয়, বি ইজ লেস দেন এইচ, এটা হচ্ছে তিরস্ চুম্বকীয় পদার্থের ক্ষেত্রে হয়। পরের কোশ্চেন দেখো, 12 নম্বর কোশ্চেন। এখানে বলছে যে একটি ইস্পাতের তারের চৌম্বক ভ্রামক, একটি ইস্পাতের তারের চৌম্বক ভ্রামক দেওয়া আছে এম, এটিকে বাঁকিয়ে অর্ধবৃত্তাকার করা হলো, তারটির নতুন চৌম্বক ভ্রামক কত হবে? প্রথমে চৌম্বক ভ্রামক দেওয়া আছে এম, আমরা ধরে নিচ্ছি যে প্রাথমিক যে অবস্থায় তারটির যে দৈর্ঘ্য ছিল, সে তারটির দৈর্ঘ্য হচ্ছে এল। ঠিক আছে, তারটির যে দৈর্ঘ্য সেটা হচ্ছে এল, এবং যে মেরু শক্তি, সে মেরু শক্তি হচ্ছে স্মল এম। তাহলে এই এলটাই কিন্তু এই তারের কার্যকর দৈর্ঘ্য। তাহলে আমার যে চৌম্বক ভ্রামক, সেই চৌম্বক ভ্রামকের ভ্যালুটা কত আসছে? এম ইন্টু এল। এটা হচ্ছে ইস্পাতের যে ইস্পাতের কি ছিল, ইস্পাতের তার প্রাথমিক অবস্থাতে চৌম্বক ক্ষেত্র। সেকেন্ড স্টেপে আমরা কি করছি, দ্বিতীয় পর্যায়ে আমরা কি করছি, তারটিকে বাঁকিয়ে আমরা একটা অর্ধবৃত্তাকার, আর হ্যাঁ অর্ধবৃত্তাকার করলাম, তো অর্ধবৃত্তাকারটা তৈরি করলাম, তারটিকে যদি বাঁকিয়ে আমরা অর্ধবৃত্তাকার করি, এই তারটিকে বাঁকিয়ে আমরা অর্ধবৃত্তাকার করি, তাহলে এল এর ভ্যালু কত হচ্ছে? এল ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এল ইকুয়াল টু লিখতে পারি পাই ইন্টু আর। তো এখান থেকে আমরা আর ইকুয়াল টু কি লিখতে পারি? আর ইকুয়াল টু আমরা লিখতে পারি এল বাই পাই। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আর ইকুয়াল টু আমরা এল বাই পাই লিখতে পারছি, পাই লিখতে পাচ্ছি। এবার এখানে দেখো এর যে কার্যকর দৈর্ঘ্য, এই অর্ধবৃত্তাকার যে তারটি তৈরি হচ্ছে, এই অর্ধবৃত্তাকার তারের যে কার্যকর দৈর্ঘ্য, সেই কার্যকর দৈর্ঘ্যটা হবে এর ব্যাসের সমান, অর্থাৎ এই কার্যকর দৈর্ঘ্য হবে এল প্রাইম হবে এর ব্যাসের সমান। তো আমরা এখান থেকে কি লিখতে পাচ্ছি? 2 ইন্টু এল বাই পাই। এটা হচ্ছে যে তারটিকে বাঁকিয়ে যখন আমরা অর্ধবৃত্তাকার করছি, তখন তারের যে কার্যকর দৈর্ঘ্য, সেই কার্যকর দৈর্ঘ্য হচ্ছে 2L বাই পাই। তো এবার আমরা যে চৌম্বক ভ্রামকের ভ্যালু কত পাবো? চৌম্বক ভ্রামকের ভ্যালু হবে, মেরু শক্তিটা সেম থাকছে, এল প্রাইম হচ্ছে মেরু শক্তি এম বসে যাচ্ছে, এবং 2L বাই পাই। তো এটাকে আমরা কি লিখতে পারি? দেখো 2 বাই পাই ইন্টু 2 বাই পাই এদিকে আসছে ইন্টু এম এল। এই এম এল ইকুয়াল টু কি? এম এল ইকুয়াল টু প্রাথমিক অবস্থায় যে চৌম্বক ভ্রামক ছিল ইস্পাতের তারটার, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? 2 ক্যাপিটাল এম বাই পাই। এটাই হচ্ছে তারটিকে বাঁকিয়ে যদি যখন আমরা একটা অর্ধবৃত্তাকার তৈরি করছি, তখন যে চৌম্বক ভ্রামক হচ্ছে তার ভ্যালুটা হচ্ছে 2m বাই পাই। ঠিক আছে, তো 13 নম্বর কোশ্চেন দেখো কি বলছে। দুটি সমান্তরাল তড়িৎবাহী তারের মধ্যে ক্রিয়াশীল বল এফ, দুটি সমান্তরাল তড়িৎবাহী তারের মধ্যে ক্রিয়াশীল বল এফ যদি প্রতিটি তারের প্রবাহ দ্বিগুণ এবং তাদের যে মধ্যবর্তী দূরত্ব 3 গুণ করা হয়, তাহলে তাদের মধ্যে ক্রিয়াশীল বল কত? তো এখানে দুটো তার আছে, পরিবাহী তার, দুটো পরিবাহী তারের মধ্যে দিয়ে একটা ধরো কারেন্ট যাচ্ছে I1 আর একটা কারেন্ট যাচ্ছে I2, এবং তাদের মধ্যবর্তী ডিস্টেন্স হয়ে যাচ্ছে আমরা R। এই অবস্থায় এই তার দুটির মধ্যে যে ক্রিয়াশীল বল, সেই ভ্যালুটা হবে তোমার μ0 বাই 4 পাই 2I1 I2 বাই R। এটা হচ্ছে এই অবস্থায় যে তারের যে তার দুটির মধ্যে যে ক্রিয়াশীল বল, সেই বলের ভ্যালু। সেকেন্ডে কি বলছে যে প্রতিটি তারের প্রবাহ দ্বিগুণ করা হলো। সেকেন্ড ক্ষেত্রে প্রতিটি তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহকে দ্বিগুণ করা হলো এবং মধ্যবর্তী দূরত্ব 3 গুণ করা হলো। তাহলে যে বল, সেই বলটা কত হবে? তাহলে এখানে আমরা কি লিখতে পাচ্ছি? এফ প্রাইম ইকুয়াল টু μ0 বাই 4 পাই, এই 2 থাকলো, তাহলে এটা 2I1 হবে ইন্টু 2I2 বাই 3R। প্রতিটি প্রবাহকে দ্বিগুণ করছে, তাহলে এটা হচ্ছে 2I1 হবে, আর I2টা কি হয়ে যাবে? 2I2 হয়ে যাবে। তো এটাকে আমরা কি লিখতে পারি? μ0 বাই 4 পাই
2I1 I2/r, এখান থেকে কত আসছে 4/3। তো এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি এই f লিখতে পারি। তো এটা কত হচ্ছে f প্রাইম ইকুয়াল টু f ইন্টু 4/3, 4f/3। এটা হচ্ছে তোমার অ্যান্সার। এটা হচ্ছে তোমার যে ক্রিয়াশীল বল, তার দুটির মধ্যে যে ক্রিয়াশীল বল, সেই ক্রিয়াশীল বলের ভ্যালু হচ্ছে 4f/3। ঠিক আছে, এটা কত নম্বর অপশন? এটা হচ্ছে তোমার 2 নম্বর অপশন। আশা করি বোঝা গেলো কীভাবে হলো। এবার পরের কোয়েশ্চেন দেখো, পরের কোয়েশ্চেন 14 নম্বর কোয়েশ্চেন কী বলছে। 14 নম্বর কোয়েশ্চেন বলছে যে দুটি বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধের অনুপাত, দুটি বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধের অনুপাত 1:2, 1:2। ভালো। এদের চৌম্বক ভ্রামকের অনুপাত 1:2, চৌম্বক ভ্রামকের অনুপাত 1:2। আমাদের বার করতে হবে যে যে এদের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের অনুপাত কত, এদের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের অনুপাত কত বৃত্তাকার, দুটি বৃত্তাকার আর কুণ্ডলী। তো চৌম্বক ভ্রামকের সঙ্গে যে তড়িৎ প্রবাহের যে রিলেশন, সেই রিলেশনটা কি আমরা আগে দেখে নিই। চৌম্বক ভ্রামকের সঙ্গে তড়িৎ প্রবাহের রিলেশন আছে NIA। আই হচ্ছে তড়িৎ প্রবাহের মধ্যে যে তড়িৎ প্রবাহ, এটা হচ্ছে ক্ষেত্রফল, তার বৃত্তাকার কুণ্ডলী যে ক্ষেত্রফল, এনটা হচ্ছে পাক সংখ্যা। তো এখানে যেহেতু এন সম্পর্কে কিছু বলে নেই, আমরা ধরে নিচ্ছি n = 1। ঠিক আছে, যেহেতু এন সম্পর্কে এখানে কিছু বলা নেই, সেই জন্য আমরা ধরে নিচ্ছি এখানে n = 1। তো প্রাথমিক অবস্থায় আমরা ক্ষেত্রে দুটো, প্রথম যে বৃত্তাকার কুণ্ডলী, তার চৌম্বক ভ্রামককে আমরা কি লিখতে পারি, M1 = I1 A1। এখন A1 কে আমরা কি লিখতে পারি, M1 = I1 পাই ইন্টু R1²। বৃত্তাকার একটা ধরো একটা তার, এই তারের হচ্ছে যে ক্ষেত্রফল, তারের ক্ষেত্রফল কি হয়, তারের ক্ষেত্রফল হচ্ছে πr² হয়। এটা চৌঙের যে ক্ষেত্রফল, তারের ক্ষেত্রফল সেম πr²। তো এখানে সেই জন্য আমরা πr² লিখছি। একইভাবে যে দ্বিতীয় বৃত্তাকার কুণ্ডলী, তার যে চৌম্বক ভ্রামক, সেটাকে আমরা কি লিখতে পারি, I2πr2²। তো আমাদের বার করতে হবে I1 বাই, মানে কি বার করতে হবে, যে তড়িৎ প্রবাহের অনুপাত কত হবে। তো আমরা এই দুটোকে ভাগ করে দেবো। তো এই দুটোকে যদি আমরা ভাগ করে দেই, M1/M2 করি, তাহলে কি হচ্ছে দেখো, I1πr1² by I2πr2²। I1 cancel out, সরি পাই আর পাই ক্যান্সেল আউট। M1/M2 = আমরা কত দেওয়া আছে, 1/2, 1/2। I1/I2 থাকছে, আর দেখো যে R1/R2 তাদের যে অনুপাত, সেটা হচ্ছে 1:2। এটা কত হবে, 1/4। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, I1/I2 = এই দুইটা এদিকে উঠে যাচ্ছে, এটা হচ্ছে দুই দিকে দেওয়া আছে, তাহলে 2/1, 2:1, 2:1 অনুপাত আছে। তড়িৎ প্রবাহের যে অনুপাত, সেই তড়িৎ প্রবাহের অনুপাত হচ্ছে 2:1। ঠিক আছে, আশা করি বোঝা গেল কীভাবে কী হলো। ব্যাস, এবারে 15 নম্বর কোয়েশ্চেন দেখো কী বলছে। এবার 15 নম্বর কোয়েশ্চেন দেখো, 15 নম্বর কোয়েশ্চেন কী বলছে, যে কোন ক্ষেত্রে হুইস্টন ব্রিজের নিষ্পন্দ অবস্থাটি পরিবর্তিত হবে। এখন হুইস্টন ব্রিজের যে নিষ্পন্দ অবস্থাটি, সেটি কখন আসে সেটা আমাদের আগে জানতে হবে। এখন হুইস্টন ব্রিজের যে নিষ্পন্দ অবস্থা তখন আসে যখন P/Q = R/S হয়। এটা যখন আমাদের হবে, তখনই হুইস্টন ব্রিজের নিষ্পন্দ অবস্থাটা আসবে। তো এখানে কি কি অপশান দিচ্ছে দেখো, এখানে P/Q/R/S কিন্তু প্রতিটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স। ঠিক আছে, ছবিটা রাখছি, হুইস্টন ব্রিজের ছবি দেখতে তোমরা আসলে সবাই জানো, আর ছবিটা রাখছি না। তো এবার দেখো যে অপশানে কী কী বলছে, যে কোন ক্ষেত্রে এই নিষ্পন্দ অবস্থাটি পরিবর্তিত হবে। প্রথম অপশান বলছে বিভিন্ন বাহুর রোধগুলির পরিবর্তিত করা হলে। এটাই তো অপশানে দেখো, যদি আমরা রোধগুলি পরিবর্তন করি, কারণ এই সত্যটা যতক্ষণ না প্রতিষ্ঠিত হবে, ততক্ষণ না হুইস্টন ব্রিজ নিষ্পন্দ অবস্থায় আসবে না। যদি আমরা এই প্রতিটি বাহুর রোধগুলিকে পরিবর্তন করি, তাহলে নিষ্পন্দ অবস্থারও পরিবর্তন হবে। তাহলে আমাদের কোন অপশান হবে, অপশান এটাই হচ্ছে তোমার অ্যান্সার, অপশান এ হচ্ছে অ্যান্সার। বাকি অপশানগুলো পড়ার দরকার নেই, প্রথম অপশানটা পরে আমরা অ্যান্সার পেয়ে গেছি যেহেতু। এবার 16 নম্বর কোয়েশ্চেন কী বলছে দেখো, 16 নম্বর কোয়েশ্চেন বলছে, নিচের চিত্রে একটি তড়িৎ ক্ষেত্রের বলরেখা দেখানো হয়েছে, কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান সর্বাধিক হবে। এখন তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান
কোথায় সর্বাধিক হবে? যে বিন্দুটা তড়িৎ উৎসের যত কাছে সেই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান বেশি হবে। কারণ আমরা কি জানি, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যে আধান দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়। আধান দুটির মধ্যবর্তী দূরত্বের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আধান দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়। অর্থাৎ যত দূরত্ব বাড়বে তড়িৎ উৎস থেকে, আধান উৎস থেকে যত বিন্দুটির দূরত্ব বাড়বে তত হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কমবে। তাহলে আমাদের এখানে দেখতে হবে কোন বিন্দুটা সব থেকে কাছে অবস্থিত, সেই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান সব থেকে বেশি হবে। এখানে দেখো ছবিতে এই বিন্দুটা সব থেকে কাছে অবস্থিত, তাই এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান সব থেকে বেশি হবে। ঠিক আছে, বোঝা গেল? এবারে পরের কোশ্চেন দেখো, 17 নম্বর কোশ্চেন কি বলছে। 17 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলছে, বায়ু মাধ্যমে থাকা দুটি বিন্দু আধান পরস্পর থেকে, বায়ু মাধ্যমে থাকা দুটি বিন্দু আধান পরস্পর থেকে 0.18 মিটার দূরে আছে। ভালো, একটি আধানের মান অপরটির 4 গুণ। আধান দুটির সংযোগকারী রেখার একটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান 0 হলে বিন্দুটির অবস্থান কোথায় হবে? তো আমাদের কি বলছে, দুটো আধান আছে, এই আধানে ধরে নিলাম Q1, এই আধান ধরে নিচ্ছি আমরা Q2। আধান দুটির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 0.18 মিটার এবং আমাদের বার করতে হবে এই আধান দুটির সংযোগকারী সরলরেখার উপর যে কোনো একটা বিন্দুতে যে তোমার তড়িৎ ক্ষেত্রের মান 0, সেই বিন্দুটা কোথায় আছে আমাদের সেটা বার করতে হবে, বিন্দুটার অবস্থান কোথায় সেখানে আমাদের বার করতে হবে। তো এখানে কোশ্চেনে বলা হচ্ছে যে একটি আধান আর একটি আধানের 4 গুণ। যদি এই আধানটা Q1 হয় তাহলে Q2 এর ভ্যালু কত হবে? 4 × Q1। বোঝা গেল তো? একটি আধান আর একটি আধানের 4 গুণ। এবার আমাদের এখানে আগে বুঝতে হবে যে কোথায় রাখলে বিন্দুটা ওই আধানটিকে কোথায় রাখলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য হবে। তো আমরা তড়িৎ ক্ষেত্র কিভাবে নির্ণয় করি? তড়িৎ ক্ষেত্র নির্ণয় করার সময় আমরা যে কোনো একটা একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের একটা কোনো বিন্দুতে রাখি, সেই আধানটির যে বল অনুভব করে সেই বলটাই হচ্ছে তোমার তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তো আমরা এখানেও একটা ওই যে বিন্দুটা আমরা এখানে নির্বাচন করব সেই বিন্দুতে, মানে সেই অবস্থানে যে একটা একক ধনাত্মক আধান রাখবো। ঠিক আছে, ওই একক ধনাত্মক আধান রাখার ফলে ওই আধানটা যে বল অনুভব করছে এখানে, সেই বলটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তো আমাদের প্রথমে বার করতে হবে এই সংযোগকারী সরলরেখা কোথায় রাখলে, ওই আধানটিকে কোথায় রাখলে বলটা 0 হতে পারে। তো এখানে দেখো, আমরা যদি এই Q1 আধান থেকে ঠিক x দূরত্বে এখানে আমরা একটা আধান রাখলাম, ধরো এ অবস্থানে ওই আধানটিকে রাখলাম, তাহলে ওই আধানটির ওখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 0 হবে কিনা সেটা আগে আমরা দেখি। এখানে দেখো, এখানে যদি আমরা একটি একক ধনাত্মক আধান রাখি আর এটু যদি Q1 আধানটি যেহেতু একটা ধনাত্মক আধান, সেহেতু এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের যে ডিরেকশনটা কোন দিকে হবে, এই যে Q1 আধানের জন্য এই আধানের উপর, মানে এ বিন্দুতে যে আধান আছে তার উপর ক্রিয়াশীল যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তার ডিরেকশন হবে এই দিক বরাবর। ঠিক আছে, আবার একইভাবে এটাও একটা পজিটিভলি চার্জ আধান 4Q1 এবং এখানে যেহেতু একটা একক ধনাত্মক আধান আছে, সেহেতু এই Q2 আধানের জন্য এই বিন্দুতে যে একক ধনাত্মক আধান আছে তার উপর যে প্রযুক্ত বল, তার যে ডিরেকশনটা কোন দিক হবে, সেটি হচ্ছে তোমার এই দিক বরাবর হবে। ঠিক আছে, এবার একটা জিনিস লক্ষ্য করো, Q1 আধানটি এদিক থেকে ক্রিয়া করছে বল, Q2 আধান থেকে এদিক থেকে বল ক্রিয়া করছে, তাহলে নিশ্চয়ই ওই বল দুটি এমন একটা পজিশন আসবে যখন ওই দুটি বল সমান হয়ে যাবে, আর তখন ওখানে তোমার হচ্ছে যে কী হবে, তখন ওখানে যে বিন্দুতে যে তড়িৎ ক্ষেত্রের মান 0 হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু এদিক থেকে বল প্রয়োগ করছি, এদিক থেকেও বল প্রয়োগ করছি, যে লব্ধি যে তড়িৎ ক্ষেত্র বল, সেই লব্ধি তড়িৎ ক্ষেত্র বল 0 হবে কখন হবে, যখন এদিক থেকে যে Q1 আধানের জন্য যে বলটা প্রয়োগ করছি সেটা সমান হবে এই Q2 আধানের জন্য যে বলটা প্রয়োগ করছি, সেই দুটো বল যদি তড়িৎ ক্ষেত্র ওই আধানের উপর যে ক্রিয়াশীল বল, সেই দুটো বল যদি সমান হয়, তাহলে এখানে যে লব্ধি তড়িৎ ক্ষেত্র বল সেটা হচ্ছে 0 হয়ে যাবে। তো আমরা প্রথমে বার করব যে এই Q1 আধানের জন্য এই বিন্দুর উপর যে ক্রিয়াশীল তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সেটা কত। তো এই Q1 আধানের জন্য দেখো, আমরা ধরে নিয়েছি Q1 আধান থেকে x দূরত্বে এই বিন্দুতে আধানটা আছে। তো Q1, তাহলে এখানে Q1 আধানের জন্য এই বিন্দুতে উপর প্রযুক্ত বল হবে 1/4πε0 Q1/x²। এটা ইকুয়াল টু কত হবে, 1/4πε0 Q2। এখানে ডিস্টেন্সটা কত হচ্ছে দেখো, টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 0.18, এতটুকু ডিস্টেন্স হচ্ছে x, তাহলে এতটুকু ডিস্টেন্সের কত হবে, এতটুকু ডিস্টেন্স নিশ্চয়ই হবে 0.18
মাইনাস এক্স মিটার। ঠিক আছে, যেহেতু পুরো ডিস্টেন্সটা এক্স, পুরো ডিস্টেন্স হচ্ছে 0.18 মিটার, এতটুকু ডিস্টেন্স হচ্ছে এক্স মিটার, তাহলে এতটুকু ডিস্টেন্স হচ্ছে 0.18 মাইনাস এক্স মিটার, যেটা কত হচ্ছে 0.18 মাইনাস এক্স তার হোল স্কোয়ার। তো এখান থেকে আমরা কি লিখতে পারছি 1/4πε0, 1/4πε0 দুই সাইড থেকে আউট হয়ে যাচ্ছে, তাহলে q1/x² ইকুয়াল টু q2 এর ভ্যালু হচ্ছে 4q1/0.18 মাইনাস এক্স তার হোল স্কোয়ার। ওয়াই সাইড থেকে q1 আউট হয়ে যাচ্ছে, যে 1/x² ইকুয়াল টু 4/0.18 মাইনাস এক্স তার হোল স্কোয়ার। আমার এবার ওয়াই সাইডে বর্গমূল করছে, যদি বর্গমূল করলে কি যাচ্ছে 1/x ইকুয়াল টু 2/0.18 মাইনাস এক্স। তো এখান থেকে কি আসছে দেখো, 2x ইকুয়াল টু 0.18 মাইনাস এক্স, তাহলে 3x ইকুয়াল টু 0.18 বা এক্স ইকুয়াল টু 0.18/3। তো এটা করলে কত হবে তোমার 0.06 এত মিটার। এটা হচ্ছে তোমার যে 0. তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যে এই Q1 আধান থেকে 0.06 মিটার দূরত্বে এই আধানটিকে রাখলে, একক ধনাত্মক আধানটি রাখলে তার উপর যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, সেই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যটা শূন্য হবে। বুঝতে গেল তো? তাহলে এখানে কোন অপশানটা হবে, এখানে হবে অপশান বি, যে রেখার অবস্থান দুটির মধ্যবর্তী স্থানে এবং ক্ষুদ্রতম আধান থেকে, যে ক্ষুদ্রতম আধান থেকে, ক্ষুদ্রতম আধান কোনটা Q1, ক্ষুদ্রতম আধান থেকে 0.06 মিটার দূরে। অপশান বি এটা হচ্ছে তোমার অ্যান্সার। ঠিক আছে, আশা করি বোঝা গেল। তো এবার 18 নম্বর কোয়েশ্চেন দেখো, 18 নম্বর কোয়েশ্চেন কি বলছে, 18 নম্বর কোয়েশ্চেন কি বলছে, যে একটি তড়িৎ দ্বিমেরুর কেন্দ্র থেকে r দূরত্বে অক্ষীয় অবস্থান থেকে কোনো বিন্দুতে, অক্ষীয় অবস্থানে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই, দ্বিমেরুটির উল্লম্ব অক্ষের সাপেক্ষে 90 ডিগ্রি কোণে ঘোরানো হলে এখন ওই আগের বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে। তো আমাদের প্রথমে জানতে হবে কোনো তড়িৎ দ্বিমেরুর কেন্দ্র থেকে r দূরত্বে অক্ষীয় অবস্থানে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের যে ভ্যালু, সেই ভ্যালুটা কত হয়। তো আমরা কি জানি, ধরো এ একটা তড়িৎ দ্বিমেরু আছে, -q + q এই বিন্দু আর বি বিন্দুতে, আমাদের এ বি আবার তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দু ও বিন্দু থেকে ধরো r দূরত্বে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করতে হবে। এখন এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ভ্যালুটা কত হবে আমরা সবাই জানি, এই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের ভ্যালুটা হবে 1/4πε0 2p/r3। এটা হচ্ছে তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর কোনো কোনো বিন্দুতে যে ক্ষেত্র প্রাবল্যের যে ভ্যালু, সেই ক্ষেত্র প্রাবল্যের ভ্যালুটা হচ্ছে এই, এবং ক্ষেত্র প্রাবল্যের ডিস্টেন্সটা কীভাবে হচ্ছে, যে তড়িৎ দ্বিমেরুর কেন্দ্র থেকে r দূরত্বে আমরা ধরে নিচ্ছি এই পি বিন্দুটা আছে, এই ডিস্টেন্সটা হচ্ছে তোমার r। ঠিক আছে, এবার আমাদের কি বলছে, যে এই অক্ষীয় অবস্থানে থাকা বিন্দুটিকে ওই অনুভূমিক অক্ষের সাপেক্ষে 90 ডিগ্রি কোণে ঘোরানো হলো। তো আমরা এই পি বিন্দুটাকে যদি 90 ডিগ্রি কোণে ঘোরাই, তাহলে পি বিন্দুটা কী হবে, পি বিন্দুটা ঠিক এখানে চলে আসবে, অর্থাৎ তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপরে অবস্থিত কোনো বিন্দুতে যে ক্ষেত্র প্রাবল্য, আমাদের সেই ভ্যালুটা বার করতে হবে। বুঝা গেল তো? এই বিন্দুটা এখানে ছিল, এই বিন্দুটাকে আমরা অনুভূমিক অক্ষের সাপেক্ষে 90 ডিগ্রি কোণে ঘোরাবো। 90 ডিগ্রি কোণে ঘোরালে এই বিন্দুটা কোথায় যাবে, এই বিন্দুটা যাবে এই যে তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপরে কোনো একটা অবস্থানে ওই পি বিন্দুটা যাবে। তো তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত কোনো বিন্দুতে যে ক্ষেত্র প্রাবল্য, সেই ক্ষেত্র প্রাবল্যের ভ্যালুটা কত হয়, সেই ক্ষেত্র প্রাবল্যের ভ্যালুটা হয় তোমার 1/4πε0 p/r3। এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে অবস্থিত ক্ষেত্র প্রাবল্যের ভ্যালু। তো এখান থেকে আমরা এই ভ্যালুটা বার করবো। তো এখানে আমরা এটাকে আমরা কি লিখতে পারি, দেখো 1/4πε0 উপরে 2 গুণ করবো এবং নিচে 2 দিয়ে ভাগ করবো। তো তাহলে এটা কত হচ্ছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পাচ্ছি, এটাকে আমরা ই লিখতে পাচ্ছি, যে এই অক্ষের উপরে কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য, সেই ভ্যালুটা আমরা এখানে লিখতে পাচ্ছি। তাহলে এটা কত হচ্ছে, এটা আসছে তোমার e/2। আশা করি বোঝা গেল। তাহলে আমাদের যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানোর পরে যে ক্ষেত্র প্রাবল্যটা আসছে, সেই ক্ষেত্র প্রাবল্যের ভ্যালুটা কত আসছে, e/2। ঠিক আছে, আশা করি বোঝা গেল কীভাবে আসছে। এবার পরের কোশ্চেন দেখো, 19 নম্বর কোশ্চেন কি বলছে,
19 নম্বর বলছে, দেখো ধরা যাক ধনাত্মক আধানের আহিত একটি অসীম পাতলা সমতল পাতের তলমাত্রিক আধান ঘনত্ব হলো সিগমা। পাতটির কাছাকাছি আর দূরত্বে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান হলো ই। দূরত্বের সঙ্গে তড়িৎ ক্ষেত্রের মান কিভাবে পরিবর্তিত হয়? এক্ষেত্রে যে তড়িৎ ক্ষেত্রের যে ভ্যালুটা হবে এরকম যে যে ধনাত্মক আধান থেকে আহিত কোনো অসীম পাতলা সমতল থেকে অসীম পাতলা সমতল পাতের জন্য যে তড়িৎ ক্ষেত্রের যে ভ্যালুটা হবে, সেই তড়িৎ ক্ষেত্রের ভ্যালুটা হবে তোমার ই ইকুয়াল টু সিগমা বাই 2 এপসাইলন নট। এখানে দেখো যে এখানে তড়িৎ ক্ষেত্রটা কোনোভাবে ডিস্টেন্সের উপর নির্ভর করছে না, অর্থাৎ আর যে ডিস্টেন্স যে আর এর উপর কোনোভাবে নির্ভর করছে না এখানে তড়িৎ ক্ষেত্রটা। তো আমরা এখানে কি বলতে পারি, আর এর ভ্যালু যাই হোক না কেন যে এই তড়িৎ ক্ষেত্রের ভ্যালুটা সেম থাকছে। তাহলে এক্ষেত্রে গ্রাফটা কেমন হবে? এক্ষেত্রে যদি আমরা গ্রাফটা আঁকি, এই দিক বরাবর যদি আমরা আর লিখি আর এদিক বরাবর যদি আমরা ইকে লিখি, তাহলে দেখো যে আর এর ভ্যালু যাই হোক না কেন ই এর ভ্যালু সেম থাকবে, অর্থাৎ গ্রাফটা এরকম হবে। ঠিক আছে, তাহলে এখানে কোন অপশন হবে? এখানে এটা অপশন ডিটা হচ্ছে অ্যান্সার। আশা করি বোঝা গেল। 20 নম্বর কোয়েশ্চেন কি বলছে, দেখো যে 1 মাইক্রোফ্যারাড 2 মাইক্রোফ্যারাড এবং 5 মাইক্রোফ্যারাড ধারকের 3টি ধারক 10 ভোল্ট উৎসের সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত। 20 মাইক্রোফ্যারাড ধারকত্বের ধারকটির দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে? ঠিক আছে, তো আমাদের এখানে যে 3টি ধারকত্ব দেওয়া আছে সেই 3টি ধারকত্বের ভ্যালুটা কত নম্বর কোয়েশ্চেন? এটা হচ্ছে তোমার 20 নম্বর কোয়েশ্চেন। C1 এর ভ্যালু আছে তোমার 1 মাইক্রোফ্যারাড, C2 এর ভ্যালু হচ্ছে তোমার 2 মাইক্রোফ্যারাড অ্যান্ড C3 যে ভ্যালু সেই C3 এর ভ্যালু আছে তোমার 5 মাইক্রোফ্যারাড। তাহলে এখান থেকে যে তুল্য ধারকত্ব সেই তুল্য ধারকত্বের ভ্যালুটা কত হবে? যেহেতু এগুলো সব শ্রেণী সমবায়ে যুক্ত, তাহলে আমরা কি লিখতে পারি 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। তাহলে এটা 1, এটা 1/2 প্লাস 1/5, তাহলে এখানে কত আছে 10, 5 এখানে 10 প্লাস 5 প্লাস 2, তাহলে আছে কত আসছে 17/10। অর্থাৎ তুল্য ধারকত্ব কত হবে? তুল্য ধারকত্ব হবে 10/17। এবার এখান থেকে আমরা যে এই তো প্রতিটা ধারকত্বের যে আধানের ভ্যালু, সেই আধানের ভ্যালুটা আমরা বার করবো। আমরা কি জানি? আমরা জানি কিউ ইকুয়াল টু সি ভি। তো এখানে সি এর ভ্যালু আমরা কত পেলাম? 10/17। এবং যে ভোল্টেজ অ্যাপ্লাই আমরা করেছি সেই ভোল্টেজ কত ভোল্ট এখানে? সেটা হচ্ছে 10 ভোল্ট। তো এখান থেকে এটা কত আসছে তোমার 10, এটা আসছে তোমার 100/17। তো আমাদের বার করতে হবে যে কত ভোল্টের এক করে আছে 2 মাইক্রোভোল্ট, যে 2 মাইক্রোভোল্ট আছে। তো 2 মাইক্রোভোল্ট ধারকত্বের অ্যাক্রসে যে ভোল্টেজ ডিফারেন্স, সেই ভোল্টেজ ডিফারেন্সটা আমরা বার করবো। তো আমরা এখানে কি লিখতে পারি? কিউ ইকুয়াল টু C2 V2। তাহলে আমরা কি লিখতে পারি? V2 ইকুয়াল টু কিউ বাই C2। আমরা কিউ এর ভ্যালু কত পেলাম? কিউ এর ভ্যালু পেলাম আমরা 100/17। এবং C2 এর ভ্যালু কত হবে তোমার? C2 এর ভ্যালু আছে তোমার 2। তো এখান থেকে আমরা কত আসছে? এই 10 কেটে যাচ্ছে 50/17। ঠিক আছে, এত ভোল্ট। তো এটাই হচ্ছে তোমার যে 2 মাইক্রোফ্যারাড ধারকত্বের অ্যাক্রসের যে ভোল্টেজ, সেই ভোল্টেজটা হবে তোমার 50/17 ভোল্ট। ঠিক আছে, কীভাবে আসলে বোঝা গেল? এবারে তোমার 21 নম্বর কোয়েশ্চেন দেখো। 21 নম্বর কোয়েশ্চেন কি বলছে, 21 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলছে যে পারস্পরিক আবেশ গুণাঙ্কের মাত্র সংকেত হলো। আমাদের বার করতে হবে যে পারস্পরিক আবেশ গুণাঙ্কের যে মাত্র সংকেত, সেই মাত্র সংকেতটা কত। তো আমরা কি জানি? আমরা জানি যে E ইকুয়াল টু -m di/dt। এখানে এই যে m, এটাই হচ্ছে তোমার পারস্পরিক আবেশ গুণাঙ্ক। আমাদের এই m এর মাত্রা এখান থেকে বার করতে হবে। তো আমরা এখান থেকে কি লিখতে পারি? m ইকুয়াল টু e এর মাত্রা বাই di/dt। তো ই এর এখন আমাদের যে ই এর যে ইউনিট, মানে তড়িৎচালক বলে যে ইউনিট, তড়িৎচালক বলে ইউনিট, তড়িৎচালক বলে ইউনিট হচ্ছে তোমার ভোল্ট। ঠিক আছে, কারেন্টের যে ইউনিট, কারেন্টের ইউনিট হচ্ছে তোমার অ্যাম্পিয়ার, এবং সময়ের ইউনিট হচ্ছে সেকেন্ড। তো এখান থেকে কত আসে? ভোল্ট ইন্টু সেকেন্ড বাই অ্যাম্পিয়ার। ঠিক আছে, এগুলো হচ্ছে ইউনিটগুলো। এবার আমাদের মাত্রাগুলো বার করতে হবে। তো আমাদের বার করতে হবে বিভব প্রভেদের মাত্রা কত, সময়ের মাত্রা কত, এবং কারেন্টের মাত্রা কত। তো বিভব প্রভেদের মাত্রা কি? বিভব প্রভেদের মাত্রা হচ্ছে তোমার m L² t -
3i-1। এটা হচ্ছে তোমার বিভব প্রভেদের মাত্রা। এবং সময়ের মাত্রা কি? সময়ের মাত্রা হচ্ছে তোমার টি। কারেন্টের মাত্রা কি? কারেন্টের মাত্রা হচ্ছে তোমার i ইন্টু টি। তো এই টি এবং এই টি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে কি আসছে? এম এল স্কোয়ার টি মাইনাস 3i-2। এটাই হচ্ছে তোমার যে পারস্পরিক আবেশ গুণাঙ্ক। এই পারস্পরিক আবেশ গুণাঙ্কের যে মাত্রা, সেই মাত্রাটা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 i⁻²। ঠিক আছে, এটা কত নম্বর অপশন? এটা হচ্ছে তোমার অপশন বি। আসলে বোঝা গেল এখানে কিভাবে আসে পারস্পরিক আবেশ গুণাঙ্কের মাত্রা। ঠিক আছে, তো এবারে 21 নম্বর কোয়েশ্চেন গেল। এবার আছে 22 নম্বর কোয়েশ্চেন। আমাদের 22 নম্বর কোয়েশ্চেন কি বলছে দেখো, যে পরবর্তী প্রবাহের তুলনায় সমপ্রবাহ কম বিপজ্জনক। দুটি বিবৃতি বলেছে, কোন বিবৃতি সঠিক এবং দুটি কি সঠিক দুটি কি ভুল সেটা আমাদের এখান থেকে জানতে হবে। এখানে বলছে পরবর্তী প্রবাহের তুলনায় সমপ্রবাহ কম বিপজ্জনক। দেখি সত্যি, এটা তো সত্যি, কারণ সেম ভোল্টেজে পরবর্তী প্রবাহ সবসময় বেশি বিপজ্জনক হয়। এসি ভোল্টেজ ইজ অলওয়েজ ডেঞ্জারাস অ্যাট সেম ভোল্টেজ। ঠিক আছে, সেম ভোল্টেজে এসি প্রবাহ এবং ডিসি প্রবাহের মধ্যে যে সব বেশি বিপজ্জনক হচ্ছে এসি প্রবাহ। এবং সেকেন্ড বিবৃতি কি বলছে, যে পরবর্তী প্রবাহের আরএমএস এর মান শীর্ষ মানের 70.7%। অর্থাৎ এখানে কি বলছে, আমরা কি জানি, IRMS ইকুয়াল টু আই পিক বাই √2। এটাকে আমরা কি লিখতে পারি, 0.707 ইন্টু আই পিক। তো এখানে এটাই বলছে যে তোমার পরবর্তী প্রবাহ মাত্রার আরএমএস এর মান শীর্ষ মানের 70.7%। দেখো 70.7% হচ্ছে তোমার আই পিক। এটা কত হচ্ছে? 70.7% হচ্ছে তোমার আই পিক। ঠিক আছে, তাহলে এখানে ঠিকই আছে। তো তাহলে এখানে কি হচ্ছে, এখানে দুটো বিবৃতি হচ্ছে তোমার সঠিক। ঠিক আছে, বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয় সত্য। আচ্ছা, তোমার অপশন সিটা। পরের কোশ্চেন দেখো, 23 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, যে শূন্য মাধ্যমে একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এক্স অক্ষ বরাবর গতিশীল এবং বি এর যে ডিরেকশন দেওয়া আছে সেটা কে ক্যাপ বরাবর, অর্থাৎ জেড অ্যাক্সিস বরাবর, এবং বি এর একটা নির্দিষ্ট মান দেওয়া আছে। আমাদের বার করতে হবে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, সে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ভ্যালুটা কত। আমরা একটা রিলেশন জানি, ই ইকুয়াল টু সি ইন্টু বি। এখানে আমাদের বি এর ভ্যালু দেওয়া আছে, আমরা সি এর ভ্যালু জানি। তাহলে আমরা এখান থেকে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, সে তড়িৎ ক্ষেত্রের যে মান, যে ম্যাগনিটিউড, সেই ম্যাগনিটিউডটা আমরা এখান থেকে বার করতে পারবো। তো আমরা সি এর ভ্যালু কত হচ্ছে, 3 × 10⁻⁸ আর বি এর ভ্যালু এখানে দেওয়া আছে তোমার 2.4 × 10⁻⁸। এটা কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে কত আসছে তোমার 7.2 ভোল্ট পার মিটার। এটা হচ্ছে তোমার তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের যে ম্যাগনিটিউডটা আমরা পেয়ে গেছি। এবার আমাদের বার করতে হবে যে ডিরেকশনটা কি। তো এখানে বলছে যে তড়িৎ চুম্বকীয় যে তরঙ্গ সেটা কোন অ্যাক্সিস বরাবর গতিশীল, হচ্ছে তোমার এক্স অক্ষ বরাবর গতিশীল, এবং যে ম্যাগনেটিক ফিল্ড চৌম্বক ক্ষেত্র, সেই চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন হচ্ছে তোমার জেড অ্যাক্সিস বরাবর। তাহলে তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন কোন অ্যাক্সিস বরাবর? তো আমরা সবাই জানি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ যেদিক বরাবর গতিশীল এবং ম্যাগনেটিক যেদিক বরাবর গতিশীল, এবং তড়িৎ ক্ষেত্র যেদিক বরাবর যাচ্ছে প্রত্যেকটার মধ্যবর্তী যে অ্যাঙ্গেল, প্রত্যেকটার মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, প্রত্যেকটার মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা কোশ্চেনে কি আছে, যে তরঙ্গটি হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর গতিশীল এবং যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ সেটা হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর গতিশীল। তাহলে নিশ্চয়ই যে ইলেকট্রিক ফিল্ড সেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর গতিশীল। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পাচ্ছি, যে ইলেকট্রিক ফিল্ডের যে ভ্যালুটা সেটা হচ্ছে কত আসছে তোমার এত জে ক্যাপ বরাবর, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর। ঠিক আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর। তাহলে কীভাবে আসছে আশা করি বোঝা গেল। যেহেতু প্রত্যেকটার মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি, সেই জন্য ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা তোমার ওয়াই অ্যাক্সিস বরাবর হবে। ঠিক আছে, এবার 24 নম্বর কোয়েশ্চেনে কি, আমাদের কয়েকটা তরঙ্গ দেওয়া আছে এবং কোন তরঙ্গের কত হচ্ছে ওয়েভলেন্থ, সেই ওয়েভলেন্থ আমাদের এখানে হচ্ছে মিলাতে হবে, স্তম্ভ মেলাতে হবে। এটা হচ্ছে 24 নম্বর কোয়েশ্চেন। তো আমি পরপর লিখছি না, এবারে কোন অপশন হবে দেখো, যে এখানে হবে তোমার যে অবহেলিত তরঙ্গ। এখানে সব থেকে দেখো এখানে কী কী তরঙ্গ আছে, একটা হচ্ছে অবহেলিত তরঙ্গ, একটা হচ্ছে মাইক্রো তরঙ্গ, একটা হচ্ছে এক্স রশ্মি, আর একটা হচ্ছে রেডিও তরঙ্গ। এখন এই সবগুলির মধ্যে যে সব থেকে বেশি ওয়েভলেন্থ কার, সব থেকে বেশি ওয়েভলেন্থ হচ্ছে তোমার যে রেডিও তরঙ্গ, যে রেডিও ওয়েভ, সে রেডিও ওয়েভের যে ওয়েভলেন্থ সেটা হচ্ছে সব থেকে বেশি। এখন রেডিও ওয়েভের ওয়েভলেন্থটা কত, রেডিও তরঙ্গ
রেডিও তরঙ্গের ওয়েভলেন্থ হচ্ছে তোমার 10⁻³ এত মিটার, অনেক ওয়েভলেন্থ, অনেক বেশি ওয়েভলেন্থ। রেডিও তরঙ্গের ওয়েভলেন্থ হচ্ছে সব থেকে বেশি, তারপরে কার ওয়েভলেন্থ, তারপরে ওয়েভলেন্থ হচ্ছে তোমার মাইক্রো তরঙ্গ। মাইক্রো তরঙ্গের ওয়েভলেন্থ কত? মাইক্রো তরঙ্গের ওয়েভলেন্থ হচ্ছে তোমার 10⁻² মিটার। এটা হচ্ছে তোমার মাইক্রো তরঙ্গের ওয়েভলেন্থ। তারপরে কার ওয়েভলেন্থ, তারপরে ওয়েভলেন্থ হচ্ছে তোমার অবহেলিত তরঙ্গ, অবলোহিত তরঙ্গ, অবলোহিত তরঙ্গ। অবলোহিত তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কত? অবলোহিত তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে তোমার 10⁻⁷ মিটার। তারপরে হচ্ছে তোমার এক্স রশ্মি, এক্স রশ্মির ওয়েভলেন্থ হচ্ছে তোমার এক্স রশ্মির ওয়েভলেন্থ হচ্ছে তোমার 10⁻⁹ মিটার। ঠিক আছে, কিভাবে কি হলো সব আশা করি বোঝা গেল। পরের কোয়েশ্চেন দেখো, তোমার 25 নম্বর কোয়েশ্চেন কি বলছে? 25 নম্বর কোয়েশ্চেন বলছে দেখো যে তো তড়িৎ ভেদ্যতা E0ε/2, চৌম্বক ভেদ্যতা 2 μ0 বিশিষ্ট একটি মাধ্যমের তড়িৎ চুম্বকীয় বিকিরণ বেগ হলো। এখন কোনো মাধ্যমের বিকিরণ বেগ আমরা কীভাবে বার করি? ধরো ওই মাধ্যমের যে তোমার তড়িৎ ভেদ্যতা যদি এপসাইলেন্ট হয় এবং চৌম্বক ভেদ্যতা যদি মিউ হয়, তাহলে ওই মাধ্যমের যে বিকিরণ বেগ, সেই বিকিরণ বেগ হয় তোমার 1/√μ এপসাইলেন্ট। তো এখানে দেখো যে মিউ এর ভ্যালু দেওয়া হচ্ছে তোমার হচ্ছে 2μ0 এবং এপসাইলেন্টের ভ্যালু হচ্ছে তোমার ε/2। তাহলে যে বিকিরণ বেগ, সেই বিকিরণের বেগের ভ্যালু হবে তোমার মিউ এর ভ্যালু হচ্ছে 2μ0 এবং এপসাইলেনের ভ্যালু হচ্ছে ε0/2। তাহলে এই 2 কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে তোমার 1/ε0μ0। এটা হচ্ছে তোমার যে বিকিরণ বেগ, সেই বিকিরণের বেগের ভ্যালু। ঠিক আছে, আশা করি বোঝা গেল। এবার 26 নম্বর কোয়েশ্চেন দেখো, 26 নম্বর কোয়েশ্চেনে কি বলা আছে? একটা বর্তনী দেওয়া আছে, সেই বর্তনীর তুল্য রোধ আমাদের এখান থেকে বার করতে হবে। তো বর্তনীটা আগে কেমন সেটা আমরা আগে দেখি। এটা হচ্ছে 3 ওহম এবং এটা হচ্ছে 3 ওহম। আমাদের এবারে বার করতে হবে এ আর বি এর মধ্যে যে তুল্য রোধ, সেই তুল্য রোধের ভ্যালুটা কত। এখানে দেখো যে এই দুটো রেজিস্ট্যান্স কিভাবে আছে দেখো, এই দুটো রেজিস্ট্যান্স আছে শ্রেণী সমবায়। আবার এই দুটো রেজিস্ট্যান্স কিভাবে আছে দেখো, শ্রেণী সমবায়। এবং এই দুটো শ্রেণী সমবায়ের রেজিস্ট্যান্স একে অপরের সাথে সমান্তরাল সমবায় আছে। তো আমরা এটাকে কি লিখতে পারি? এই দুটো যুক্ত হয়ে এখানে কি আসছে, এই দুটো যোগ হয়ে তোমার তাহলে 7 আসছে। এটাকে আমরা 7 ওহম লিখতে পারছি। একইভাবে এই দুটো জুড়ে গিয়ে আমরা কত লিখতে পারছি? 4 ওহম। ঠিক আছে, তো এবং এই 3 থেকে যাচ্ছে 3, এই 3। আমাদের বার করতে হবে এই এ এবং এই বি এর মধ্যে যে তুল্য রোধ, সেই তুল্য রোধটা বার করতে কত। এবার এ দেখো এখানে সবকটা রোধ একে অপরের সাথে সমান্তরাল সমবায় আছে। ঠিক আছে, এখানে সবকটা রেজিস্ট্যান্স একে অপরের সাথে এখানে সমান্তরাল সমবায় আছে। তো এখান থেকে আমাদের তুল্য রোধ কীভাবে কত আসবে? 1/r = 1/7 + 1/4 + 1/3 + 1/3। তো এটাকে কত আছে? 428 11 + 3 আর এদিকে আসছে তোমার 2। 1/r = তাহলে 28 আর 3 গুণ করলে হচ্ছে তোমার 3 আর 24 4 হাতে 2 এবং 6 আর 2 8, 11 33 + 56 1/r। তাহলে এখান থেকে r = আসছে তোমার 3 আর 24 4 হাতে 2, 3 আর 6 আর 2 8, 84 হবে। তাহলে এখানে আসবে তোমার 84/5 আর 3 9 আর 5 আর 3 8। এটা নিয়ারলি ইকুয়াল টু 1। ঠিক আছে, তো আমাদের যে তুল্য রোধ, সেই তুল্য রোধের ভ্যালু আসছে তোমার 1 ওহম। ঠিক আছে, যে তুল্য রোধ, সেই তুল্য রোধের ভ্যালু আসছে এখান থেকে তোমাদের 1 ওহম। কীভাবে আসলে বোঝা গেল তো? এই দুটো রেজিস্ট্যান্স এখানে আছে শ্রেণী সমবায়, একইভাবে এই দুটো রেজিস্ট্যান্স আছে এখানে শ্রেণী সমবায়, এবং এই দুটো শ্রেণী সমবায়ের যে রেজিস্ট্যান্স তারা একে অপরের সাথে সমান্তরাল সমবায় আছে। এবং এইভাবে এই দুটো যোগ হয়ে 7 হচ্ছে, এই দুটো যোগ হয়ে 4 হচ্ছে, এবং সবগুলো একসাথে সমান্তরাল সমবায় আছে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারছি যে বর্তনীর যে তুল্য রোধ, সেই তুল্য রোধটা হবে তোমার 1 ওহম। ঠিক আছে, পরের কোয়েশ্চেনটা দেখি। পরের কোয়েশ্চেনটা 27 নম্বর কোয়েশ্চেন কি বলছে? 27 নম্বর কোয়েশ্চেন দেখো, এখানে একটা বর্তনী দেওয়া আছে যে একটি পোটেনশিওমিটার তারের দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি
এবং রোধ হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 100 সেমি এবং রোধ হচ্ছে 10 ওহম। এটি আর এবং 2 ভোল্ট তড়িৎচালক বল এবং একটি নগণ্য অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট একটি সঞ্চয়ক কোষের সঙ্গে শ্রেণীতে যুক্ত আছে। 10 মিলিভোল্ট তড়িৎ কোষ বলের একটি উৎস পোটেনশিওমিটারের সাথে 40 সেমি দৈর্ঘ্যের সঙ্গে প্রতিমিত হয়। যেমন চিত্রে দেখানো হয়েছে, আমাদের এখান থেকে বার করতে হবে যে এই আর এর ভ্যালুটা কত। ঠিক আছে, তো আমাদের প্রথমে এই সার্কিটটা আগে আঁকি, তারপর দেখো কীভাবে কী হচ্ছে। তো সার্কিটটা দেখো, সার্কিটটা কেমন হচ্ছে, সার্কিটটা আমরা আগে এখানে আঁকি। তো এটা হচ্ছে আর ওহম, ব্যাটারিটা হচ্ছে 2 ভোল্ট, এটা হচ্ছে তোমার 10 মিলিভোল্ট। আর এখান থেকে এই পর্যন্ত যে তারটির দৈর্ঘ্য সেটা হচ্ছে তোমার এখান থেকে এতটুকু অংশের দৈর্ঘ্য হচ্ছে তোমার 100 সেমি এবং এতটুকু অংশের দৈর্ঘ্য হচ্ছে তোমার 40 সেমি। এখানে একটা জিনিস ভালোভাবে দেখো, এখানে বলা হচ্ছে যে 10 মিলিভোল্ট তড়িৎ কোষ বলের একটি উৎস পোটেনশিওমিটারের তারের 40 সেমি দৈর্ঘ্যের সঙ্গে প্রতিমিত অবস্থায় আছে। ঠিক আছে, এই এতটুকু অংশ প্রতিমিত অবস্থায় আছে। তো এখানে দেখো যে পোটেনশিওমিটার তারের যে দৈর্ঘ্য হচ্ছে তোমার 100 সেমি এবং পোটেনশিওমিটার তারের যে রোধ দেওয়া আছে সেই রোধের ভ্যালু দেওয়া আছে তোমার 10 ওহম। তাহলে প্রতি একক দৈর্ঘ্যে তারের যে রোধ, প্রতি একক দৈর্ঘ্যে তারের যে রোধ, সেই রোধের ভ্যালুটা কত হবে? 110/100, এত হচ্ছে তোমার 0.1 সেমি, 0.1 ওহম পার সেমি। ঠিক আছে, এটা হচ্ছে প্রতি একক দৈর্ঘ্যে তারের যে রোধ, সেই রোধের ভ্যালু হচ্ছে 0.1 ওহম পার সেমি। তাহলে এই 40 সেমি অংশটুকুর যে রোধ, সেই রোধের ভ্যালুটা কত হবে? এই পোটেনশিওমিটার তারের 40 সেমি অংশের রোধ হবে তোমার কত? 40 সেমি অংশের রোধ হবে তোমার 40 ইন্টু 0.1, তাহলে হচ্ছে তোমার 4 ওহম। এটা হচ্ছে তোমার এই 40 সেমি অংশের যে রোধ। এবং এবার আমরা বার করব এই যে 40 সেমি অংশের মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহ, সেই তড়িৎ প্রবাহটা কত হবে। এবং একটা জিনিস এখানে লক্ষ্য করো, যেহেতু এই 40 সেমি অংশ পোটেনশিওমিটার তারের এই 40 সেমি অংশ প্রতিমিত অবস্থায় আছে, ঠিক আছে, এই 40 সেমি অংশ বর্তনীর ক্ষেত্রে প্রতিমিত অবস্থায় আছে, সেহেতু এই 40 সেমি অংশের মধ্যে দিয়ে যতটা তড়িৎ প্রবাহ হবে সেটাই টোটাল বর্তনীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হবে। ঠিক আছে, যেহেতু এই 40 সেমি অংশ এখানে প্রতিমিত অবস্থায় আছে, সেহেতু এই 40 সেমি অংশের মধ্যে দিয়ে যতটা তড়িৎ প্রবাহ হবে, ঠিক আছে, যতটা তড়িৎ প্রবাহ হবে সেটা মূল বর্তনীর মধ্যে দিয়েও টোটাল তড়িৎ প্রবাহ। তাহলে এই 40 সেমি অংশের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কত হবে? তড়িৎ প্রবাহ হবে তোমার, সেটা তড়িৎ প্রবাহের ভ্যালুটা হবে তোমার V = IR। তাহলে I = V/R। এখানে I at 40, তাহলে এখানে কত আসছে তোমার 10 মিলিভোল্ট বাই 40 এত সেমি। তো এটাই হচ্ছে তোমার IR। রেজিস্ট্যান্স কত? 40 সেমি অংশের রেজিস্ট্যান্স হচ্ছে 4। তো 10 মিলিভোল্টকে আমরা কত লিখতে পারি? 0.01 ভোল্ট আর বাই 4, এটা হচ্ছে 0.0025 এত অ্যাম্পিয়ার। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার 40 সেমি অংশের মধ্যে দিয়ে যে কারেন্টের প্রবাহ, সেটা হচ্ছে 0.0025 অ্যাম্পিয়ার এবং এটাই হচ্ছে তোমার বর্তনীর মধ্যে দিয়ে যে টোটাল তড়িৎ প্রবাহ, তার ভ্যালুটা। এবার আমরা কি জানি? আমরা জানি হচ্ছে ভি। এবারে আমরা এই 2 ভোল্ট তড়িৎচালক বলের জন্য কি লিখতে পারি? আমরা লিখতে পারি V = IR। এখানে ভি এর ভ্যালু কত? বড় মেন যে মূল বর্তনীর বিভব যে তড়িৎচালক বল, সেটা হচ্ছে 2। আই এর ভ্যালু আমরা এখান থেকে বার করলাম 0.0025 এবং এখান থেকে রেজিস্ট্যান্সটা কত হচ্ছে? এখানে রেজিস্ট্যান্স হচ্ছে এই রেজিস্ট্যান্সটা প্লাস হচ্ছে তোমার যে পোটেনশিওমিটার তারের যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সটা। তো এখানে আমরা কি লিখতে পারি? আর প্লাস পোটেনশিওমিটার তারের রেজিস্ট্যান্স কত? পোটেনশিওমিটার তারের রেজিস্ট্যান্স হচ্ছে তোমার 10। তো এখান থেকে আমাদের এই আর এর ভ্যালু বার করতে হবে। তো এখান থেকে ফুল ক্যালকুলেশন আমি করছি না, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। এখান থেকে যদি আমরা আর এর ভ্যালু বার করি, এখান থেকে আমাদের আর এর ভ্যালু আসবে তোমার 790 ওহম। ঠিক আছে, সিম্পল ক্যালকুলেশন হবে এখান থেকে, এই ক্যালকুলেশন আমি করছি না। এখান থেকে যে আর এর ভ্যালুটা আসবে সেটা হচ্ছে তোমার 790 ওহম।
তো এখানে মেন যে জিনিসটা বোঝার বিষয় হচ্ছে যে এখানে যেহেতু এতটুকু অংশ 40 সেমি অংশ প্রতিমিত অবস্থায় আছে, তাই 40 সেমি অংশের মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহ সেটাই হচ্ছে বর্তনীর মোট তড়িৎ মূল মানে মোট তড়িৎ প্রবাহ হবে। ঠিক আছে, তারপর আমরা কি লিখতে পারছি যে এখানে একটা 2 ভোল্টের তড়িৎচালক বল কোষ আছে, তাহলে এই 2 ভোল্ট তড়িৎচালক বলের কোষ জন্য আমরা কি লিখতে পারি, ভি ইকুয়াল টু আইআর। তাহলে এখানে তড়িৎচালক বলে ভি ইকুয়াল টু 2 লিখলাম। কারেন্টের প্রবাহ হচ্ছে বর্তনীর মূল যে টোটাল কারেন্টের তড়িৎ প্রবাহ কত হচ্ছে আমরা আগে বার করলাম হচ্ছে এটা এখানে পুট করলাম, আর এখানে রেজিস্ট্যান্স কত আছে, তুল্যরোধ কত আছে, এই রেজিস্ট্যান্সটা এবং এই রেজিস্ট্যান্স সব শ্রেণীর সমবায় আছে। এই রেজিস্ট্যান্সের সাথে এই যে পোটেনশিওমিটার তারের যে রেজিস্ট্যান্স সেটা শ্রেণীর সমবায় আছে, তো আমরা লিখতে পারবো এই রেজিস্ট্যান্সটা প্লাস পোটেনশিওমিটার তারের যে রেজিস্ট্যান্স সেটা যোগ। তাহলে এখান থেকে আমাদের আর এর ভ্যালু বার করলে আসবে 790 ওহম। ঠিক আছে, আশা করি কীভাবে আসছে বোঝা গেল। এর পরের কোশ্চেন আমরা বার করবো। পরের কোশ্চেন হচ্ছে 28 নম্বর কোশ্চেন। ঠিক আছে, দেখে নাও হচ্ছে 28 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, যে 18টি সাদৃশ্য তড়িৎ কোষ মিশ্র সমবায়ে এরূপভাবে সাজানো আছে যাতে একটি বহিস্থ রোধের মধ্যে দিয়ে সর্বোচ্চ তড়িৎ প্রবাহ যায়। ঠিক আছে, 18টি সাদৃশ্য তড়িৎ কোষ মিশ্র সমবায়ে এরূপভাবে সাজানো আছে যাতে একটি বহিস্থ রোধের মধ্যে দিয়ে সর্বোচ্চ প্রবাহ যায়। যদি 6টি কোষ শ্রেণী সমবায়ে এবং এরূপ 3টি সারি সমান্তরালভাবে যুক্ত থাকে তাহলে বহিস্থ রোধ এবং একটি কোষের অভ্যন্তরীণ রোধের অনুপাত হলো। ঠিক আছে, তা আমাদের প্রথমে জানতে হবে যে এরকম থাকলে যে সর্বোচ্চ প্রবাহ পাওয়ার যে শর্তটা কি। এইভাবে মিশ্র সমবায়ের ক্ষেত্রে, কোষের মিশ্র সমবায়ের ক্ষেত্রে যে সর্বোচ্চ তড়িৎ প্রবাহ পাওয়ার যে শর্ত, সেই শর্তটা কি, যে তোমার বহিস্থ রোধ যে মানটা সেটা অভ্যন্তরীণ রোধের সমান হতে হবে। ঠিক আছে, যে বহিস্থ যেটা রোধ সেটা তোমার অভ্যন্তরীণ যে রোধ সেই রোধের সঙ্গে যদি সমান হয় তাহলেই আমরা বর্তনীতে সর্বোচ্চ তড়িৎ প্রবাহ পাবো। তো এখানে আমরা তাহলে এখানে কি লিখবো, যে বহিস্থ রোধ আমরা ধরে নিচ্ছি আর, এবং তাহলে যে শর্তটা হচ্ছে তোমার এন আর বাই এম। ঠিক আছে, যে বহিস্থ রোধ বর্তনীর যে অভ্যন্তরীণ রোধের যদি সাথে সমান হয় তাহলে আমরা বর্তনীতে সর্বোচ্চ তড়িৎ প্রবাহ পাবো। তো এখানে দেখো এন এর ভ্যালু দেওয়া আছে, এম এর ভ্যালু দেওয়া আছে। এন এর ভ্যালু কি, এনটা জিনিসটা কি, এনটা হচ্ছে শ্রেণী সমবায়ে যুক্ত যে তড়িৎ কোষ, কতগুলি শ্রেণী সমবায়ে যুক্ত কতগুলি তড়িৎ কোষ আছে সেটা হচ্ছে তোমার এন এর ভ্যালু। আর এম হচ্ছে, এম এর ভ্যালুটা, এম বলতে কি কতগুলো সারি আছে, অর্থাৎ কতগুলি সমান্তরাল সমবায় এখানে আছে। তো এখানে এন এর ভ্যালু আছে, দেখো তোমার কোশ্চেনে দেওয়া আছে, এন এর ভ্যালু আছে তোমার 6টি কোষ শ্রেণী সমবায় আছে। এবং দেখো এখানে এম এর ভ্যালু কি, এম হচ্ছে তোমার কতগুলি সমবায় আছে। এখানে 3টি সমবায় আছে, 3টি সমান্তরাল সমবায় আছে, তাহলে এখানে আমরা 3 লিখলাম। তাহলে এই 3 হচ্ছে, তাহলে এখানে আর ইকুয়াল টু কত আসছে 2 আর, তাহলে আর বাই আর ইকুয়াল টু 2/1। তাহলে এখানে কত আসছে 2:1 অনুপাতে আছে। বহিস্থ রোধ অভ্যন্তরীণ রোধের সাথে 2:1 অনুপাতে এখানে আছে। ঠিক আছে, বোঝা গেল এখানে কিভাবে হলো। 29 নম্বর কোশ্চেন দেখো, 29 নম্বর কোশ্চেন কি বলছে। 29 নম্বর কোশ্চেনটা আমি আগের ভিডিওতে মানে যখন আমি যে রায়ান মার্টিনের যে 60 যে বইয়ের যে কোশ্চেনগুলো সলভ করছিলাম না, এই কোশ্চেনটা আমি সলভ করিয়েছিলাম ওখানে। তো এখানে দেখো কি বলছে, এখানে একটা আইভি একটা গ্রাফ দেওয়া আছে। ঠিক আছে, একটা আইভি গ্রাফ দেওয়া আছে। আইভি গ্রাফ দেওয়া আছে এবং আইভি গ্রাফে করা এরকম 3টে টেম্পারেচারে 3টে হচ্ছে নতি টানা আছে। তো এটা হচ্ছে তোমার T1, এটা হচ্ছে T2, এটা হচ্ছে T3। তো একটা জিনিস লক্ষ্য করো, আমাদের প্রথমে জানতে হবে যে আইভি লেখচিত্রের যে নতি থেকে আমরা কি পাই। ঠিক আছে, যে আইভি, এটা হচ্ছে একটা আইভি লেখচিত্র। আমরা কি জানি আইভি লেখচিত্র যে অহমীয় পরিবাহীর ক্ষেত্রে কি হয়, স্ট্রেট লাইন হয়। ঠিক আছে, তো এখানে কি হচ্ছে দেখো, যে মূল বিন্দু একটা সরলরেখ হয়। তো এখানে আইভি লেখচিত্র থেকে কি পাই, আইভি লেখচিত্রের যে নতি থেকে আমরা পাই 1/r, অর্থাৎ 1 রেজিস্ট্যান্স পাই। আইভি লেখচিত্রের যে নতি, সেই নতির ভ্যালুটা কত হয়, সেই নতির ভ্যালুটা হয় তোমার 1/r। ঠিক আছে, এবার এখানে দেখো 3টে নতি আছে। আচ্ছা, T1 উষ্ণতা একটা নতি আছে, T2 উষ্ণতা একটা নতি হবে, আর T3 উষ্ণতা একটা নতি হবে। এবার আমাদের জানতে হবে এই 3টে উষ্ণতা কার নতির ভ্যালু সব থেকে বেশি। এখানে দেখো T1 উষ্ণতার যে নতি, সেই T1 উষ্ণতার নতিটা হচ্ছে সব থেকে বেশি, অর্থাৎ T1 উষ্ণতার যে নতি সেটা হচ্ছে সব থেকে বেশি, ইজ গ্রেটার দেন নতি আর T2 ইজ গ্রেটার দেন নতি আর T3।
এবার একটা জিনিস এখান থেকে দেখো, যার নতি যত বেশি তার রেজিস্ট্যান্স তত কম। ঠিক আছে, আইভি লেখচিত্র থেকে আমরা কি পাই? আইভি লেখচিত্র থেকে পাই আমরা 1/r। এখানে কি হচ্ছে, যার নতি যত বেশি তার রেজিস্ট্যান্সের ভ্যালু তত কম। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, টি1 উষ্ণতার যে নতি তার ভ্যালুটা এখানে সব থেকে কম আসছে, যেহেতু টি1 উষ্ণতার নতির ভ্যালু সব থেকে বেশি, তাই নতি ওই উষ্ণতায় রোধের ভ্যালু সব থেকে কম হবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, আর অ্যাট টি1 ইজ লেস দেন আর অ্যাট T2 is less than R at T3। একটা জিনিস আমরা সবাই জানি যে রোধের সঙ্গে যে উষ্ণতার সম্পর্কটা কি, কোনো বর্তনী যে রোধের সঙ্গে উষ্ণতার সম্পর্কটা কি, রোধের সঙ্গে উষ্ণতার সম্পর্ক তোমার হচ্ছে সমানুপাতিক, অর্থাৎ উষ্ণতা যত বাড়ে রোধের মানও তত বাড়ে। এটা তো আমরা সবাই জানি, যত উষ্ণতা বাড়ে সেখানে হচ্ছে রোধের ভ্যালুটাও আস্তে আস্তে বাড়ে। তাহলে যদি সমানুপাতিক হয় তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, T1 ইজ, যেহেতু রোধ এবং উষ্ণতা সমানুপাতিক, তাহলে T1 ইজ T2, T1 ইজ লেস দ্যান T2 ইজ লেস দ্যান T3। কীভাবে হলো বোঝা গেল তো? যার উষ্ণতা যত বেশি তার রেজিস্ট্যান্স তত বেশি, যার উষ্ণতা যত কম তার রেজিস্ট্যান্স তত কম। এবং যেহেতু রেজিস্ট্যান্সের সাথে তাহলে উষ্ণতা তাহলে সমানুপাতিক সম্পর্ক, তাহলে এই যে রিলেশন থেকে আমরা কি লিখতে পারি, T1 ইজ লেস দ্যান T2 ইজ লেস দ্যান T3। ঠিক আছে, আশা করি বোঝা গেল। তাহলে এখানে কত নম্বর অপশন হবে? অপশন বি হচ্ছে তোমার এখানে অ্যান্সার। ঠিক আছে, আশা করি বোঝা গেল। এবারে আমরা 30 নম্বর কোয়েশ্চেন করব। 30 নম্বর কোয়েশ্চেন কি বলছে দেখো, যে চিত্রে এ এবং বি দুটি তড়িৎ কোষ সমান্তরালভাবে যুক্ত, ভালো, তাদের তড়িৎ চালক বল যথাক্রমে 3 ভোল্ট এবং 2 ভোল্ট, এবং অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে 0.2 ভোল্ট এবং অভ্যন্তরীণ রোধ হচ্ছে 0.2 ওহম এবং 0.3 ওহম। ভালো, সমবায়ের যে তুল্য তড়িৎচালক বল, সেই তুল্য তড়িৎচালক বলটা আমাদের বার করতে হবে। বর্তনীটি কেমন দেওয়া আছে দেখো, এটা হচ্ছে এ এবং এটা হচ্ছে বি। তো এ একটা কোষ, বি একটা কোষ, এবং দুটি কোষের, এই কোষের তড়িৎচালক বল হচ্ছে 3 ভোল্ট, এই কোষের তড়িৎচালক বল হচ্ছে 2 ভোল্ট, এবং এই কোষের যে অভ্যন্তরীণ রোধ, সেই অভ্যন্তরীণ রোধের ভ্যালু হচ্ছে 0.2, এবং এই কোষের অভ্যন্তরীণ রোধের ভ্যালু হচ্ছে 0.3। এবং আমাদের বার করতে হবে তুল্য তড়িৎচালক বল, সেই তুল্য তড়িৎচালক বলের ভ্যালুটা কত হবে। আমরা তুল্য তড়িৎচালক বল ইকুয়াল টু আমরা কি জানি, তুল্য তড়িৎচালক বল E ইকুয়াল টু R ইকুয়াল টু E1 বাই R1 প্লাস E2 বাই R2। এটা হচ্ছে তুল্য তড়িৎচালক বল। তাহলে আমাদের প্রথমে এখান থেকে কি বার করতে হবে, তুল্য যে অভ্যন্তরীণ রোধ, সেই তুল্য অভ্যন্তরীণ রোধটা কত হবে। ঠিক আছে, তো আমাদের প্রথমে বার করতে হবে তুল্য অভ্যন্তরীণ রোধটা কত হবে। তুল্য অভ্যন্তরীণ রোধ হচ্ছে 1/R1 প্লাস 1/R2। তাহলে R1 এর ভ্যালু হচ্ছে তোমার এখানে হচ্ছে 0.2 এবং R2 এর ভ্যালু হচ্ছে 0.3। ঠিক আছে, তো 1/R ইকুয়াল টু, এটা হবে তোমার 25/3। ঠিক আছে, এর যে ভ্যালুটা হবে 25/3। তো এখান থেকে আমরা কি লিখতে পাচ্ছি, আর ইকুয়াল টু 3/25। ঠিক আছে, তাহলে তুল্য যে অভ্যন্তরীণ রোধ, সেই তুল্য অভ্যন্তরীণ রোধের ভ্যালু হচ্ছে 3/25। তো এখান থেকে আমাদের কি লিখতে পারি, 3/25 ইন্টু E1 এর ভ্যালু কত হচ্ছে, E1 এর ভ্যালু হচ্ছে তোমার 3 ভোল্ট, আর R1 এর ভ্যালু হচ্ছে 0.2 প্লাস হচ্ছে, এটা হচ্ছে 0.2, এটা হচ্ছে 0.3। তো এটা হবে তোমার 3/25, আর এটা হবে তোমার 3, এটা হচ্ছে 65। তো এই 3 কেটে যাবে, তাহলে আসে তোমার 65/25, এটা হবে তোমার 2.6 ভোল্ট। তাই তুল্য তড়িৎচালক বল, সেই তুল্য তড়িৎচালক বলের ভ্যালু আসছে তোমার 2.6 ভোল্ট। ঠিক আছে, যে তুল্য তড়িৎচালক বল, সেই তুল্য তড়িৎচালক বলের ভ্যালু আসছে 2.6 ভোল্ট। ঠিক আছে, এবার পরের কোয়েশ্চেন দিকে 31 নম্বর কোয়েশ্চেন কি বলছে, 31 নম্বর কোয়েশ্চেন বলছে যে একটি ট্রান্সফরমারের 500 পাকের প্রাথমিক কি লেখা কুণ্ডলিতে প্রবাহ হলো 4 অ্যাম্পিয়ার। প্রথম থেকে বলছে যে একটি ট্রান্সফরমারের 500 পাকের প্রাথমিক কুণ্ডলিতে প্রবাহ হলো 4 অ্যাম্পিয়ার। ভালো, কুণ্ডলীর ক্ষমতা হচ্ছে 1 কিলোওয়াট, গৌণ কুণ্ডলীর কত পাক সংখ্যা হলে আউটপুট হবে 500 ভোল্ট। ঠিক আছে, তাহলে আমাদের এখানে দেওয়া আছে, দেখো ইনপুট ক্ষমতা দেওয়া আছে তোমার 1 কিলোওয়াট। তা ইনপুট ক্ষমতা আমরা কিন্তু কি লিখতে পারি, ইনপুট ক্ষমতা আমরা লিখতে পারি যে
যে প্রাথমিক যে কুণ্ডলীতে প্রাথমিক যে ট্রান্সফরমার ছিল তার ভোল্টেজ ইনটু কারেন্ট প্রাইমারি। তো পি ইনপুটের ভ্যালু আছে 1 কিলোওয়াট। এখন 1 কিলোওয়াট মানে কি, 1 কিলোওয়াট মানে তোমার 1000 ওয়াট। আর ভিপি এর ভ্যালু দেওয়া আছে তোমার কত, 500 ভোল্ট, সরি 500 ভোল্ট না, ভিপি আমাদের এখান থেকে বার করতে হবে। এবং কারেন্টের ভ্যালু দেওয়া আছে, দেখো তোমার কারেন্টের ভ্যালু আছে তোমার 4 অ্যাম্পিয়ার। তো এখান থেকে যে কুণ্ডলীর যে ভোল্টেজ, সে ভোল্টেজের ভ্যালু আসছে তোমার 250 ভোল্ট, ভোল্টেজ ডিফারেন্স। ঠিক আছে, ট্রান্সফরমারের ট্রান্সফরমার যে ভোল্টেজ ডিফারেন্সটা আছে তোমার 250 ভোল্ট। বুঝতে পারছো, প্রথমে কী বলেছে, একটা ট্রান্সফরমারের 500 পাকের কুণ্ডলীর প্রাথমিক কুণ্ডলীতে প্রবাহ হলো 4 অ্যাম্পিয়ার, ইনপুট ক্ষমতা আমাদের দেওয়া আছে 1 কিলোওয়াট, এবং তারপরে আমাদের বার করতে হবে গৌণ কুণ্ডলীর কত পাক সংখ্যা হলে আউটপুট 500 ভোল্ট হবে। তো ভোল্টেজের সাথে পাক সংখ্যার একটা রিলেশন আছে, সেই রিলেশনটা কি, ভিপি বাই ভিএস ইকুয়াল টু এনপি বাই এনএস। ঠিক আছে, এনপিটা কি হচ্ছে প্রাথমিক যে কুণ্ডলীর তার পাক সংখ্যা, ভিপিটা কি প্রাথমিক কুণ্ডলীর যে ভোল্টেজ, ভিএস হচ্ছে আমরা যে অন্তিম যে একটা গৌণ কুণ্ডলী পাচ্ছি সেই গৌণ কুণ্ডলীর যে ভোল্টেজ, এবং এনএস হচ্ছে গৌণ কুণ্ডলীর হচ্ছে পাক সংখ্যা। তো ভিপি এর ভ্যালু হচ্ছে কত, ভিপি এর ভ্যালু হচ্ছে তোমার 250, ভিএস আমাদের যে গৌণ কুণ্ডলী কত আউটপুট পেতে হবে, গৌণ কুণ্ডলী থেকে আমাদের 500 ভোল্ট আউটপুট পেতে হবে। ঠিক আছে, গৌণ কুণ্ডলী থেকে আমাদের 500 ভোল্ট আউটপুট পেতে হবে। এনপি প্রাথমিক কুণ্ডলীর পাক সংখ্যা কত ছিল, প্রাথমিক কুণ্ডলীর পাক সংখ্যা ছিল 500, আমাদের বার করতে হবে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা কত, এই এনএস এর ভ্যালু আমাদের বার করতে হবে। তো এটা হচ্ছে 2, তাহলে এনএস ইকুয়াল টু কত আসছে, এনএস ইকুয়াল টু 1000। তাহলে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা কত হবে, গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা হবে 1000। ঠিক আছে, বোঝা গেল। 32 নম্বর কোশ্চেনে কি বলছে, দেখো যে এসি বর্তনীর অর্ধচক্রের জন্য তড়িৎ প্রবাহের আরএমএস মান এবং গড় মানের অনুপাত কত হবে। তো অর্ধচক্রের জন্য আরএমএস এর মান কত হবে, আর আরএমএস হবে তোমার I0/√2, এবং যে আই মিন যে গড় প্রবাহ হবে 2I0/π। এটা হচ্ছে তোমার অর্ধচক্রের জন্য আইআরএমএস এবং আই মিনের ভ্যালুটা আমাদের বার করছে, বা এখানে কোয়েশ্চেনে কি চাইছে, এদের অনুপাত আইআরএমএস বাই আই মিন, এই অনুপাতটা আমাদের এখানে কোয়েশ্চেনে জিজ্ঞাসা করছে। তাহলে কি হবে দেখো, I0/√2 বা 2I0/π। তো এই I0 কেটে যাচ্ছে, তাহলে নিচে এখানে থাকছে, সরি এখানে এই রুট উপরে পাই উঠে যাচ্ছে, নিচে 2 থাকছে, আর সরি এই পাইটা উপরে উঠছে, এই 2 থাকছে, এই √2টা নিচে আসছে। তাহলে কত আসছে তোমার π/2√2। তাহলে π/2√2 মানে হচ্ছে তোমার π/2√2। এটাই হচ্ছে তোমার আইআরএমএস বাই আই মিনের যে অনুপাত। এবার এখানে দেখো কোশ্চেনে জিজ্ঞাসা করছে অর্ধচক্র, এটা অর্ধচক্রের জন্য এটাই সঠিক। এবার তোমাদের বলো তো যে যেটা হচ্ছে এটা ফুল সাইকেল হতো, ফুল সাইকেলের ক্ষেত্রে আই মিনের ভ্যালু কত, ফুল সাইকেলের ক্ষেত্রে যে আই মিন, সে আই মিনের ভ্যালু কিন্তু 0। এসি প্রবাহের ক্ষেত্রে আই মিনের একটা ফুল প্রবাহ ক্ষেত্রে আই মিনের যে প্রবাহ, আই মিনের যে ভ্যালু সেটা হচ্ছে 0, অর্থাৎ সেই ক্ষেত্রে যদি আমাদের ফুল প্রবাহের ক্ষেত্রে যদি আমরা বার করতে যেত সেটা কিন্তু অসংগত আসতো। ঠিক আছে, যেহেতু এটা অর্ধচক্র বলেছে, অর্ধচক্রের জন্য এটা ঠিক আছে, এটা কারেক্ট। ঠিক আছে, বোঝা গেল। তো তোমাদের এটুকু জানলে হবে। পরের কোয়েশ্চেন 33 নম্বর কোয়েশ্চেন কি বলছে দেখো, একটি এলসিআর শ্রেণী বর্তনীতে সর্বোচ্চ প্রবাহ পাওয়ার শর্ত কী হবে। একটি এলসিআর বর্তনীতে সর্বোচ্চ প্রবাহ পাওয়ার শর্ত হচ্ছে তোমার XL = XC। XL কি আর XC কি, XL হচ্ছে তোমার আবেশীয় প্রতিঘাত এবং XC হচ্ছে তোমার ধারকীয় প্রতিঘাত। এই দুটো যখন সমান হবে তখন আমরা এলসিআর বর্তনীতে সর্বোচ্চ প্রবাহ পাবো। ঠিক আছে, যে আবেশীয় প্রতিঘাত ইকুয়াল টু যদি ধারকীয় প্রতিঘাত হয় তাহলে আমরা এলসিআর বর্তনীতে সর্বোচ্চ প্রবাহ পাবো। ঠিক আছে, 34 নম্বর কোয়েশ্চেন দেখো। 34 নম্বর কোয়েশ্চেন কি বলছে, যে একটি পরিবর্তী তড়িৎচালক বলের সমীকরণ দেওয়া আছে, যেখানে টি সেকেন্ড এককে প্রকাশিত, এর আরএমএস মান এবং কম্পাঙ্ক বার করতে হবে। তো প্রথমে দেখো সমীকরণে কি দেওয়া আছে, প্রথমে দেখো সমীকরণটা দেওয়া আছে E = 220
220 sin 100 পাই টি মাইনাস পাই বাই 15 এত ভোল্ট। এটা হচ্ছে তোমার একটা তড়িৎ চালক বলের সমীকরণ দেওয়া আছে। এই তড়িৎ চালক বলের সমীকরণ দেওয়া আছে। এবার আমাদের বার করতে হবে যে আরএমএস মান এবং যে কম্পাঙ্ক কত হবে। তো আরএমএস মানের ভ্যালু কত হয়? আরএমএস মানের ভ্যালু হয় তোমার ই আর এম এস ইকুয়াল টু হয় তোমার E0/√2 এবং এখান থেকে কম্পাঙ্ক বার করতে হবে। তো আমাদের প্রথমে জানতে হবে যে একটা তড়িৎ চালক বলের, এখানে কি বলছে, একটা পরিবর্তী তড়িৎ চালক বলের সাধারণ সমীকরণটা কি? একটা পরিবর্তী তড়িৎ চালক বলের সাধারণ সমীকরণটা হচ্ছে E ইকুয়াল টু E0 সাইন ওমেগা টি প্লাস ফাই। এটা হচ্ছে একটা তড়িৎ চালক বলের সাধারণ একটা সমীকরণ। ঠিক আছে, তড়িৎ চালক বলের সাধারণ সমীকরণ। তাহলে এই সমীকরণের সাথে এই সমীকরণটা যদি আমরা তুলনা করি তাহলে আমরা কি পাই দেখো, E0 এর ভ্যালু আমরা এখান থেকে কত পাই? E0 এর ভ্যালু পাই আমরা 220 এবং ওমেগার ভ্যালু আমরা কত পাই? ওমেগার ভ্যালু পাই আমরা 100 পাই। তাহলে আমরা এখান থেকে ERMS পেয়ে যাচ্ছি। ERMS ইকুয়াল টু তাই কত হবে তোমার? 220/√2 এবং ওমেগা মানে কি? ওমেগা মানে হচ্ছে 2πf। ওমেগা মানে হচ্ছে 2πf। ঠিক আছে, ওমেগা মানে আমরা জানি ওমেগা ইকুয়াল টু 2πf। তাহলে এখান থেকে আসছে তোমার 100 পাই। তাহলে এই পাই আর ওই পাই ক্যান্সেল আউট। তাহলে এখান থেকে এফ ইকুয়াল টু আসছে তোমার 50 এত হার্টজ। ঠিক আছে, তাহলে হচ্ছে তোমার কম্পাঙ্ক আছে 50 হার্টজ আর ERMS হচ্ছে 220/√2 এত ভোল্ট। ঠিক আছে, কীভাবে আসলে বোঝা গেল? আমাদের চেয়েছে ERMS এবং কম্পাঙ্ক কত। তাহলে ERMS ভ্যালু হচ্ছে এই এবং কম্পাঙ্কের ভ্যালু হচ্ছে তোমার এটা। আশা করি বোঝা গেল। 35 নম্বর কোয়েশ্চেন দেখো, একবার শেষ কোয়েশ্চেন, আমাদের শেষ কোয়েশ্চেন দেখো এবারে কি বলছে। পঁয়ত্রিশ নম্বর কোয়েশ্চেন বলছে দেখো, 7 ওহম রোধের একটি বর্তনীতে চৌম্বক প্রবাহের রাশিমালা দেওয়া আছে ফাই ভালো হলে, চৌম্বক প্রবাহের রাশিমালা দেওয়া আছে ফাই হলে টি ইকুয়াল টু 1 সেকেন্ড সময়ে আবিষ্ট তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে? আবিষ্ট তড়িৎ প্রবাহ মাত্রা আমাদের এখান থেকে বার করতে হবে। তো দেখো চৌম্বক প্রবাহের ভ্যালুটা কত দেওয়া আছে? চৌম্বক প্রবাহ দেওয়া আছে দেখো 6t² মাইনাস 5t প্লাস 4 আমাদের বার করতে হবে যে আবিষ্ট তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে। তো আবিষ্ট তড়িৎ প্রবাহ মাত্রা মানে কি? আবিষ্ট তড়িৎ প্রবাহ মাত্রা হবে তোমার E ইকুয়াল টু মড E বাই তোমার হচ্ছে R। এটাই হচ্ছে তোমার আবিষ্ট তড়িৎ প্রবাহ মাত্রা। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার আবিষ্ট তড়িৎ প্রবাহ মাত্রা। এখান থেকে বার করবো। তো আমাদের প্রথমে বার করতে হবে E এর ভ্যালু। তাহলে এখান থেকে আমরা E এর ভ্যালু কত পাবে? হচ্ছে মাইনাস ডেল ফাই বাই ডেল টি। তাহলে ডেরিভেটিভ করলে কত আসছে? 12t মাইনাস 5। এটাকে আমাদের কোন সময় বার করতে হবে? টি ইকুয়াল টু 1 সেকেন্ড সময়। তাহলে এটা কত আসছে? 12 মাইনাস 5 মানে হচ্ছে 7। তাহলে হচ্ছে আমাদের হচ্ছে মাইনাস 7 আসছে। তাহলে আবিষ্ট যে তড়িৎ প্রবাহ আমাদের বার করতে হবে। আবিষ্ট তড়িৎ প্রবাহ মাত্রা কত? আবিষ্ট তড়িৎ প্রবাহ হবে তোমার তাহলে মড E বাই R। তাহলে মড E মানে হচ্ছে 7 আর আর এর ভ্যালু আমাদের কোশ্চেনে কত আসছে? আর এর ভ্যালু আছে 7 ওহম। তাহলে আমাদের আবিষ্ট তড়িৎ প্রবাহ হচ্ছে তোমার 1 অ্যাম্পিয়ার। ঠিক আছে, আশা করি বোঝা গেল। তাহলে কোশ্চেনগুলো সব এক এক করে আমাদের সলভ করা কমপ্লিট হয়ে গেল। তো কোশ্চেন যে খুব একেবারে ইজিও ছিল, একেবারে কঠিন ছিল তাও না, মডারেট কোশ্চেন ছিল। দুটো একটা কোশ্চেন মানে 2 থেকে 3টে কোশ্চেন একটু ঘোরানো ছিল আর বাকি সব কোশ্চেন ইজি ছিল। তো কার কতগুলো কোশ্চেন হলো অবশ্যই কমেন্টে জানিও। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই বলো। তো আর পরের ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।